যে তুমি কত বড় বিপ্লবী সেটা প্রমাণ হবে তুমি কতটা অশ্লীল কথাবার্তা বলতে পারো। ডিজাইন, বেসিক্যালি ডিজাইন, এর কোনো কোনো সন্দেহ নাই। এবং তারও যে বড় আপনার কথা, কাছে কি মনে হয় ডিজাইনটা কার, মানে জাস্ট তারা চায় এই সরকারকে ব্যর্থ করার জন্য, ব্যর্থ এই সরকার পারছে না, এই কথাটা কে প্রমাণ করতে চায়? আওয়ামী লীগের কারা কথা তারা? বলছেন? শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আত্মসমর্পণের সুযোগ নেই, তাকে প্রথমেই গ্রেপ্তার করা হবে। বাংলাদেশের রাজনৈতিক নেতাদের মধ্যে ওনার মতো সাহসী নেতা আমি দ্বিতীয়টা দেখি নাই ভাই। কিন্তু তিনি যদি না ফেরেন, ধরেন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এখনো আন্দোলনে শিক্ষার্থীরা। বৃষ্টি, জলাবদ্ধতা এবং বন্যার মধ্যে পরীক্ষা নেয় শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনকে ব্যঙ্গ করে ডাকা হচ্ছে ওয়াটার মিলন নামে। আন্দোলনে থাকা অনেক শিক্ষার্থী তার উদ্দেশ্যে করছেন অশ্রাব্য গালিগালাজ, কিন্তু দাবি অনেকাংশে মেনে নেয়ার এবং সংসদে দুঃখ প্রকাশ করার পরও কেন তার পদত্যাগের দাবিতে অনড় শিক্ষার্থীরা? আন্দোলনে শিক্ষার্থীদের বাইরেও দেখা মিলছে অনেক বহিরাগতদের। জানা যাচ্ছে টাকার বিনিময়ে আন্দোলনে আসার কথাও। প্রশ্ন উঠছে এর পেছনে তাহলে কারা বা কারা এর সুযোগ নিতে চায়? গণভোটের রায় বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদের দাবিতে শক্ত আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে জামায়াতও। সেটা কি কেবলই হাঁকডাক, নাকি সত্যিই আছে প্রস্তুতি? শেখ হাসিনা যখন নেতাকর্মীদের নিয়ে ডিসেম্বরে ফেরার বার্তা দিচ্ছেন, তখন জামায়াত কি সত্যিই চাইবে আন্দোলনে গিয়ে পরিস্থিতি অস্থির করতে, নাকি ঘোলা পানিতে মাছ শিকারও হতে পারে কৌশলের অংশ? সংসদে জামায়াত আমিরের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, গণমাধ্যমকে স্বৈরাচারী হতে দেয়া হবে না, পাল্টা জবাব দেয়া হবে। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় গণমাধ্যমের স্বৈরাচার তো দূরের কথা, স্বাধীন হওয়ার সুযোগও কি আদৌ থাকে? কেন গণমাধ্যম এড়িয়ে যাচ্ছে অনেক গুরুত্বপূর্ণ সংবাদ? এসব নিয়ে কথা বলতে আমার আজকের অতিথি সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। জনাব মাসুদ কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ, আপনি সময় দিচ্ছেন। আমি আসলে অনেকগুলো বিষয়ে আপনার সাথে কথা বলব। সার্বিক পরিস্থিতির মধ্যে যেমন আছে শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে যে আন্দোলন, সংসদের অধিবেশন শেষ হলো, এদিকে শেখ হাসিনা ফেরার বার্তা দিয়ে যাচ্ছেন। আম অধিবেশনে অনেক বক্তব্য, মানে সংসদ অধিবেশনে বক্তব্য, পাল্টা বক্তব্য, ঐক্য অনৈক্য অনেকগুলো প্রসঙ্গ, আন্দোলনের হুমকি, অনেক কিছু আছে কথা বলবার মতো। শুরু করি যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এই জুলাই মাসেই আবার আন্দোলন, এবং সেখানেও ফার্মের মুরগি, তুমি কে আমি কে, ফার্মের মুরগি, ফার্মের মুরগি, কে বলেছেন, কে বলেছেন, শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী, মানে ওই আগের স্লোগানের আদলে স্লোগান। আম আমি আসলে ২ দিক থেকেই আপনার কাছে একটু ব্যাখ্যা, আপনার বিশ্লেষণ জানতে চাইবো যে শিক্ষার্থীদের আন্দোলন নিঃসন্দেহে, মানে এরকম আমরাও পরীক্ষা দিয়েছি, এরকম জলাবদ্ধতা বা বন্যা দুর্গত অবস্থায় মানে কত যে ভোগান্তি সেটা আমরা সবাই বুঝতে পারি। আ কিন্তু মানে আপনার কাছে জানতে চাওয়া যে তাদের আন্দোলনকে আপনার কতটা যৌক্তিক মনে হয়? শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন, দাবি কিছুটা মানাও হয়েছে। তারপরেও আন্দোলন তারা এখনো করছে, আন্দোলনরত আছে। আ যৌক্তিক মনে হয় তাদের আন্দোলন? নাকি তারা আসলে শিক্ষার্থীরা বেশি আন্দোলনপ্রেমী হয়ে গেছে, একটা চার্ম পেয়ে গেছে আন্দোলনের, সেরকম মনে হয়? নাকি আসলে আন্দোলনের চালিকাটা অন্য কোথাও থেকে, মানে এটাকে একটা আ এটা কোনো কৌশল, ষড়যন্ত্র, আসলে কি মনে হয় আপনার? দেখেন, প্রশ্ন যদি কমন না পড়ে তাহলে আন্দোলন হতে পারে, এই ধারণাটা কিন্তু আমাদের আগে কখনো ছিল না। এবার যে আন্দোলনটা হলো এর মধ্যে কয়েকটা কারণ। ১ নাম্বার কারণ হলো যে একটা খুবই প্রাকৃতিক দুর্যোগের দিনে হুম, পরীক্ষা হওয়া, এটা আসলে অনুচিত ছিল। কারণ আমরা দেখেছি যে বাস্তবতাটা কি। রাস্তায় পানি, পরীক্ষা কেন্দ্রে পানি, স্টুডেন্টরা হাঁটু পানি ভেঙে, কোথাও কোমর পানি ভেঙে পরীক্ষা দিতে গিয়েছে। এই পাবলিক পরীক্ষাগুলো একটা স্টুডেন্টের জন্য কতটা গুরুত্বপূর্ণ, হুম, এটা আমরা সবাই নিজেরা যেহেতু ওই ধাপগুলো পার হয়ে এসেছি আমরা জানি। পুরা ফ্যামিলি আমাদের দেশে, পুরা ফ্যামিলি কিন্তু ইনভলভ হয়ে যায়, এনগেজ হয়ে যায় এই পাবলিক পরীক্ষাগুলোকে কেন্দ্র করে। তো সেখানে এই পরীক্ষার দিনে যখন নাকি এই ধরনের মানে আপনার দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকে, এবং এটা কিন্তু একটা এলাকায় না, বলতে গেলে পুরো দেশে, হুম। তখন এটাকে কিন্তু সিরিয়াসলি নিতে হয়। কিন্তু আনফরচুনেটলি আমাদের শিক্ষামন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় এটাকে অতটা সিরিয়াসলি নিয়েছিল বলে আমার কাছে মনে হয়নি। এই দিক দিয়ে বিবেচনা করলে শিক্ষা মন্ত্রণালয় অবশ্যই আমি মনে করি তারা অন্যায় করেছে স্টুডেন্টদের প্রতি। ওদের উচিত ছিল আগেই বোঝা, কারণ পানি বৃষ্টি হবে না, হুম, ওনারা যেটা বলেছেন এটা আমাদের বাংলাদেশের আবহাওয়া বিভাগের উপর ডিপেন্ড করে। বাংলাদেশের আবহাওয়া বিভাগের উপর যে সমস্ত তারা তারা যে সমস্ত আপনার মানে পূর্বাভাস দেয়,
তার উপরে যে কেউ বিশ্বাস করতে পারে এটাই আমার ধারণা ছিল না। কারণ আমরা বহুবার দেখেছি এই ধরনের আবহাওয়া বিভাগের এই সমস্ত পূর্বাভাস আসলে খুবই অকার্যকর হয়। কাজেই সেভাবে দেখতে গেলে এটা শিক্ষা মন্ত্রণালয়ের একটা ধরনের আমি মনে করি ব্যর্থতাই আমি বলবো। দ্বিতীয় যে বক্তব্যটা আছে এখানে সেটা হলো যে পরীক্ষার প্রশ্নপত্র। এটাও খুব ভয়ঙ্কর একটা অন্যায় যে একটা পরীক্ষার প্রশ্নপত্রে যে ফিজিক্সের যে প্রশ্নপত্রটা দুটো প্রশ্নই ভুল, মানে প্রশ্নই ভুল, মানে অবাস্তব রকম ভুল। এই ধরনের প্রশ্ন কিভাবে করা হয় এটাও আমার বুঝে আসে না। তো মানে যে প্রশ্নটা মানে অ্যাবসার্ড টাইপের কোশ্চেন আর কি। তো এটা বড় ভুল। এখন শিক্ষামন্ত্রী এই ক্ষেত্রে একটা অজুহাত দিচ্ছেন যে এটা আগের সরকারের আমলে করা প্রশ্ন। এটা আমার কাছে আরো অবিশ্বাস্য ঠেকেছে। পরীক্ষার প্রশ্ন কি 1 বছর 1.5 বছর আগে হয় নাই? উনি এটা কি বললেন আমি কিছু বুঝলাম না। আচ্ছা, উনি বলছেন যে কয়েকটা পরীক্ষা বাতিল হয়ে গেছে, এগুলো পরে সেগুলো বাতিল করেছে এবং পরবর্তী সময় পরীক্ষা নেবে। পরবর্তী সময় মানে কি? নিশ্চয়ই 1-1.5 মাসের মধ্যে অথবা 15-20 দিনের মধ্যে নিবে। যখন সে 15-20 দিন পরে পরীক্ষাগুলি নিবে তখন প্রশ্নপত্রটা কে করবে? এটাও কি 1 বছর আগে করা নাকি? বলেন আপনি, এটা কি হয়? এই যে প্রশ্নপত্র তো যত কন্টেম্পোরারি একটা সময় করবে ততই তো আমি মনে করি ভালো হবে। আর একটা প্রশ্নপত্র করতে 1 মাসে বেশি লাগার তো কোনো কারণ দেখি না। একজন প্রশ্ন বা একজন অথবা একাধিক লোক প্রশ্নপত্র করবেন, একজন চেক করবেন, এই তো বিষয়গুলো তো এরকম। এটা 1 মাসের উপর লাগার তো কোনো কারণই নাই। কিন্তু নাকি 1 বছর আগে এক অজুহাত দিয়ে উনি অন্যের উপর দায় চাপানোর চেষ্টা করেন। আমাদের সোসাইটিতে এই জিনিসটা খুব আছে, এই যে নিজের দায়টা অন্যের উপর চাপানোর চেষ্টা। ভাইরে, পরীক্ষা হচ্ছে আপনার সময়। যদি এই পরীক্ষাটা খুব ভালোভাবে হতো তাহলে উনি কি ক্রেডিটটা আগে সরকারকে দিতেন নাকি উনি নিজেই নিতেন? বলেন আপনি। উনি তো নিতেন। তো ক্রেডিটটা আপনি নিচ্ছেন কিন্তু দায়টা আপনি অন্যের উপর চাপাচ্ছেন। এই যে মানসিকতাটা না, খুবই হুম, নিম্নরুচির মানসিকতা। তো এটাও আমি মনে করি শিক্ষা মন্ত্রণালয়ের দোষ। আচ্ছা, এখন আমার প্রশ্ন হলো এই সমস্ত এবং উনি তো পরে অনেক কিছু বলেছেন যে যে প্রশ্নগুলো ওই 2টা প্রশ্নের জন্য ফুল মার্কস দিবেন, এটাও একটা জোড়াতালি মার্কা কাজ, এটাও আমি পছন্দ করি নাই। তারপরে উনি বলেছেন যে যে পরীক্ষাগুলো হয় না সেটা পরবর্তী সময় হবে। মোটামুটি উনি কিন্তু একটা সমাধান দিয়েছেন। হুম। তো বা যারা আর পরীক্ষা এই মিস ব্রয়লার করেছে নিয়ে তারা উনি পরবর্তীতে যেটা দিতে বলেছেন, পারবে। হ্যাঁ, এটাও হ্যাঁ, বলেছেন। হ্যাঁ। ব্রয়লার নিয়ে যেটা বলেছেন এটা এই ধরনের কথা কিন্তু আমাদের অনেক গার্জিয়ানই কিন্তু তার ছেলে মেয়ে সম্পর্কে বলেন। আমরাও বলি যে এদের সহ্য ক্ষমতা কম, বেশি আদরে মানুষ হয়, এরকম কথাবার্তা আমরা ফান টান করে বলি। উনিও কিন্তু বলার হুম, সময় উনি ওনার নিজের কন্যার উদাহরণ দিয়ে কিন্তু কথাগুলি বলেছেন। যে এই কথাটা ওনার মুখ দিয়ে মানায় না এই কারণে, লজিক্যালও মনে হয় না আমার কাছে। লজিক্যাল মনে হয় না এই কারণে, যদি উনি মনেই করেন যে আজকালকার দিনের ছেলে মেয়েদের সহ্য ক্ষমতা খুবই কম, যদি মনে করেন তাহলে উনি পরীক্ষা নিলেন কিভাবে? যদি মাথার মধ্যে একটু পানি পড়লে জ্বর হয়ে যায় তাহলে আপনি, পানি তো পড়েছে, তাহলে আপনি পরীক্ষাটা বন্ধ করলেন না কেন? উনি যদি মনে করেন এরা সবাই ব্রয়লার মুরগি তাহলে এই ব্রয়লার মুরগিদের উনি তো ওনার সুবিধা অসুবিধাটা ওনার দেখা উচিত ছিল না কি? তা তো উনি দেখেন নাই। হুম, কাজেই এটা বলাটাও অন্যায় 1 নম্বর, শুনতে ভালো শোনায় না। আর দ্বিতীয়ত যদি এটা মিন করেন তাহলে তো পরীক্ষাটা ওনার আরো আগে স্থগিত করা উচিত ছিল, বলা উচিত ছিল বৃষ্টি হচ্ছে, এখানে গেলে ছেলে মেয়েরা যেহেতু ব্রয়লার টাইপের ক্যারেক্টার এ যদি অসুস্থ হয়ে যাবে কাজেই পরীক্ষা বন্ধ, হুম, এটা করতে পারতেন। তা না বলে উনি দায় চাপান। তারপরে প্রশ্ন আমার হলো, দেখেন আজকালকে বাচ্চাকে আমরা ব্রয়লার ব্রয়লার বলছেন উনি, এই বাচ্চা কিন্তু ব্রয়লার হয়ে জন্মগ্রহণ করেনি। জন্মের পর আমরা সবাই মিলে একটা বাচ্চাকে ব্রয়লারে রূপান্তরিত করেছি। ব্রয়লার অর্থ যদি সহ্য ক্ষমতা সহনশীলতা কম হয় তাহলে আমরা সবাই এটা বানিয়েছি ওদেরকে এভাবে। এবং উনি শিক্ষামন্ত্রী, উনি স্টুডেন্টদেরকে ব্রয়লার বানিয়েছেন, এই দায়টা ওনার। কোন স্টুডেন্ট ব্রয়লার না, সব স্টুডেন্ট কিন্তু সহ্য ক্ষমতা সম্পন্ন হয়ে তারা কিন্তু যাত্রা শুরু করে। হুম, কিন্তু আমাদের কারিকুলাম বলেন, আমাদের শিক্ষা পদ্ধতি বলেন, আমাদের টিচিং স্টাফ বলেন, আমাদের প্রশ্নপত্র বলেন, আমাদের পরীক্ষা পদ্ধতি বলেন, এই সবগুলি মিলিয়ে আমরা ওদেরকে ব্রয়লার বানিয়ে এখন আমরা নিজেরা বাহাদুরি নিচ্ছি যে ওরা ব্রয়লার। আমাদের আমলে আমরা খুব বিশাল কিছু ছিলাম। তো উনি পরীক্ষা পদ্ধতি নিয়ে খুব আলোচনা করেন। ওনার সমস্যাটা কি হয়েছে জানেন? উনি যখন নাকি 2001 সালে যখন ক্ষমতায় আসে বিএনপি, ওই সময় উনি স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিলেন এবং ওই সময় থাকাকালীন ওই সময় নকলের খুব প্রভাব ছিল। হুম,
উনি নকল দমনে খুব ভালো ভূমিকা রেখেছিলেন। এটা গত 20 বছর ধরে লোকজন ওনাকে স্মরণ করিয়ে দিয়েছে এবং উনি এক পর্যায়ে বিশ্বাস করেছেন যে শিক্ষামন্ত্রী হওয়ার প্রধান কাজ হলো নকল থামানো। এটা তো ওনাকে বুঝতে হবে যে এর মধ্যে 20-22 বছর পার হয়ে গেছে। এই 20-22 বছরের সারা দুনিয়ার শিক্ষা ব্যবস্থা চেঞ্জ হয়ে গেছে। এখন পরীক্ষা পদ্ধতি কি হবে এটা নিয়ে, এটা শিক্ষা মানে মন্ত্রণালয়ের কাজ না। শিক্ষা মন্ত্রণালয়ের কাজ হলো শিক্ষা ব্যবস্থা কেমন হবে। গত 55 বছর ধরে আমাদের দেশ স্বাধীন হয়েছে। এই 55 বছরে আমরা আমাদের কোনো শিক্ষা নীতি করতে পারি নাই। আমাদের শিক্ষার কোনো স্থায়ী চেহারা নাই। আমাদের শিক্ষাটা চলছে অ্যাডহক ভিত্তিতে। একটা করে গভর্নমেন্ট আসে আর নিজেদের মতো করে শিক্ষা সাজায়। নানান আপনি এক্সপেরিমেন্ট হয়। ধরেন, কিন্তু জনাব মাসুদ কামাল, তাহলে কি আপনি বলবেন যে এই আন্দোলনটা মানে শিক্ষার্থীরা খুব যৌক্তিকভাবে এই আন্দোলনটা করছে, তার পদত্যাগের দাবিতে আন্দোলন? না, 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 একদম না, একদম না। হুম, একদম না, কারণ আমি বলি আপনাকে, আমি এই শিক্ষা নিয়ে এমনি শেষ কথাটা বলে তারপরে এই আন্দোলনে আমি আসছি। দেখেন, গত 15 বছর ধরেন 2010 সালে অথবা 9 সালে একটা স্টুডেন্টের শিক্ষা জীবন শুরু হলো। হুম, ঠিক আছে? তা 2010 সালে যদি শুরু হয়ে থাকে 15 বছর শিক্ষা জীবন মানে তার শিক্ষা জীবন শেষ। ঠিক আছে? আওয়ামী লীগ আমলে শিক্ষা জীবন শুরু করে তার শিক্ষা জীবন মাস্টার্স পর্যন্ত 15 বছর শেষ করে ফেলেছে। হুম। এই 15 বছরে সে যা শিখেছে সেই শিক্ষাটা কি বর্তমান সময়ের প্রেক্ষিতে গ্রহণযোগ্য? সে তো ওই সময় শিখেছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর আমাদের স্বাধীনতার স্থপতি, উনি এই স্বাধীনতার ঘোষণাও দিয়েছেন, উনি এইভাবে কিন্তু শিখেছে। এবং ওখানে জিয়াউর রহমান নাই। জিয়াউর রহমান নামে একজন ব্যক্তি, উনি সেক্টর কমান্ডার ছিলেন, অথচ উনি হয়তো বা আইএসএ এর এজেন্ট। এই ধরনের শিক্ষা কিন্তু গত 15 বছর ধরে আমাদেরকে দেওয়া হয়েছে। এখন তার ছোট ভাই যা নাকি, তার সন্তান যে নাকি এখন পড়াশোনা করতে যাচ্ছে, তারা শিখতেছে আমাদের স্বাধীনতার মহানায়ক হলো জিয়াউর রহমান। আগামী 5 বছর সেটা শিখবে। এবং ওখানে গোলাম আজম সাহেব ভালো মানুষ, উনি পাকিস্তানের অখণ্ডতা রক্ষার জন্য চেষ্টা করেছেন। হুম, উনিও কোনো খারাপ লোক না। খারাপ লোক হলো শেখ মুজিব। উনি যুদ্ধ একটা লাগাই দিয়া পাকিস্তানে চলে গেছিল যে আমার তোমরা অ্যারেস্ট করে নিয়ে যাও, এবং হুম, ওনার কোনো ভূমিকা ছিল না। এই যে শিক্ষাটা নেবে, এখন দুই ভাইয়ের তো খাওয়ার টেবিলে মারামারি করবে। একজন বলবে যে না, মহানায়ক হলো জিয়াউর রহমান, আরেকজন বলবে মহানায়ক হলো শেখ মুজিব। মানে ঘরে ঘরে আপনি একটা ঝগড়া লাগাই দিচ্ছেন। শিক্ষা ব্যবস্থা যখন সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাল্টে যায়, সেটাকে আসলে কোনো শিক্ষা ব্যবস্থাই বলা যায় না। এটা হলো রাজনৈতিক রাজনৈতিক মিউজিক্যাল চেয়ার বলতে পারেন আপনি। হুম। রাজনৈতিক মিউজিক্যাল চেয়ার হচ্ছে আমাদের এখানে। তো আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যে লোকগুলো আছেন, এরা এতটাই সংকীর্ণ মনা। এই যাবৎকাল আমরা সেই 91 সাল থেকে দেখে আসছি, এদের মন মানসিকতা এত সংকীর্ণ যে তারা আসলে আমাদের জাতিকে একটা কুশিক্ষার মধ্যে ঠেলে দিচ্ছে। এইগুলো শিক্ষার একটা দিক। সেখানে এরা দাবি করছে শিক্ষামন্ত্রী পদত্যাগ করলো। আচ্ছা, ধরলাম শিক্ষামন্ত্রী পদত্যাগ করলো, তবে কি সমস্ত যে দাবিগুলো সব সমাধান হয়ে যাবে? কিচ্ছু হবে না, কোনো সমাধান হবে না। মাঝখান থেকে কি হবে, আপনি একটা যদি শিক্ষামন্ত্রী পদত্যাগ করেন, আমি মনে করি বিশাল একটা ক্ষতি হয়ে যাবে। যদি সরকার শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে বলেন, আমি মনে করি সরকার এই যে একটা ইনভাইট করলো, একটা রাজনৈতিক সংস্কৃতি, এই ইনভাইটেশন থেকে সে আর বেরোতে পারবে না। যে কিন্তু কোনো কিছু পদত্যাগ হবে, করতে উল্টো বলবে না, পদত্যাগ এটা করবে। মোটামুটি বোঝা যাচ্ছে। সরকারের এবং মানে সংসদের যে ক্যারেক্টার তাতে থেকে বোঝা যাচ্ছে পদত্যাগ হয়তো করতে বলবে না। কিন্তু দাবির মুখে মানে আন্দোলনের মুখে দাবিগুলো মেনে নেওয়া, এটাও একটা বার্তা কিনা? মানে এটা তাদের আগেই বোঝা উচিত ছিল, বোঝেন নাই। কিন্তু আন্দোলনের মুখে দাবি মেনে নিচ্ছেন। ফলে এবং শিক্ষার্থীদেরকে বলতে শোনা যাচ্ছে খুবই মানে আ এখন শিক্ষার্থীরা একটু ভিন্ন রকমভাবে কথা বলেন। আগে হয়তো আমাদের সময় আমরা এভাবে বলতাম না। তারা বলেন যে এই শিক্ষামন্ত্রীকে সময় শেষ হয়ে গেছে, মানে নানান রকম তাকে ওয়াটারমেলন বলছেন। মানে বেশ ক্রিয়েটিভ শব্দ ব্যবহার করছেন। ওয়াটারমেলন এবং সাথে, সাথে তাকে অশ্রাব্য গালিগালাজও করছে। সেটিও আবার শোনা যাচ্ছে বিভিন্ন জায়গায় আন্দোলনের সময়। উম মানে আ এটা কেমন মনে হচ্ছে আপনার কাছে? এটা কি আসলে তারা স্বপ্রণোদিতভাবেই করছে বলে মনে হয়? এটা হলো 2024 যে গণ আন্দোলন হয়েছে তার সাইড ইফেক্ট।
তার সাইড ইফেক্ট। এবং আমাদের 2024-এর পরে যে সরকারটা এসেছিল, ইংরেজ সরকার, তারা কিন্তু এই সাইড ইফেক্টটাকেই মূল হিসাবে তারা নার্সিং করেছে। যে তুমি কত বড় বিপ্লবী সেটা প্রমাণ হবে তুমি কতটা অশ্লীল কথাবার্তা বলতে পারো, তুমি কতটা মুরব্বীদেরকে সঙ্গে বেয়াদবি করতে পারো, এর উপর ডিপেন্ড করবে তুমি কত মানে বড় বিপ্লবী। এটা ওনারা নার্সিং করেছেন, বুঝলেন? একদম গালি দিয়া, তাহলে গালি, অশ্রাব্য গালি দিয়ে একজন লোক জাতীয় নেতা হয়ে গেছে। আপনি আমাকে বলেন রে ভাই, এটা কোন দেশে বাস করি? এই যে হাদির কথা আমি বলছি, আপনি পুরো আন্দোলনের সময় তো আমি ছিলাম রে ভাই, আমি তো মানে বিদেশ থেকে আসছি নাই, আমি তো দেশে ছিলাম। এই আন্দোলনে কোথাও হাদি নাই, কিন্তু আন্দোলন শেষ হওয়ার পরে কেবল গালাগালি, মানে গালাগালি করে ও জাতীয় নেতা হয়ে গেছে। এখন নজরুল ইসলামের পাশে তার কবর হচ্ছে, এখন তার বঙ্গবন্ধুর নাম চেঞ্জ করে তার নামে হল বানাইতে হবে, তার নাম পাঠ্য বইয়ে রাখতে হবে। তার বোন বলতেছে জিয়াউর রহমানের নাম পাঠ্য বই থাকবে কেন, মানে কথা থাকবে কেন, হাদিরটা থাকা উচিত। জিয়াউর রহমান কি হাদির যে বড় নেতা ছিল? বলতেছে তার লোকজন। তো এখন এগুলো যখন শুনতেছি, ওনার যোগ্যতাটা কি? উনি প্রচন্ড অশ্লীল গালাগালি করতে পারতেন। এখন এই গালাগালি করে কিন্তু জাতীয় নেতা যে হওয়া যায়, এটা আমরা ইউনূস সাহেবের আমরা দেখলাম। ইউনূস সাহেব এটাকে নার্সিং করেছেন। ওনার মানে ইউনূস সাহেব কি জানেন, খুব মেটিকুলাসলি উনি আমাদের এই যে সমাজ, আমাদের সামাজিক যে ব্যবস্থা, আমাদের সামাজিক যে রীতিনীতি, সবকিছু কিন্তু ধ্বংস করে দিচ্ছেন। কিন্তু জনাব একদম মাসুদ কামাল, মেটিকুলাস। একটু হাদি হত্যাকাণ্ডের বিষয়টা, যেহেতু আমি আসলে এটা নিয়ে আজকের আলোচনার বিষয় না, তবে খুব সংক্ষেপে যদি বলেন। একটা মানে মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটলো, হাদি হত্যাকাণ্ড। তারপরে আমরা দেখলাম খুব একটা তাণ্ডব ঘটে গেল, এবং তখন ওই যে আপনি বলছিলেন হাদিই যেন সবচেয়ে বড় নেতা, হাদিই যেন দেশের একমাত্র ইস্যু, এরকম একটা পরিস্থিতি তৈরি হলো। তারপরে হাদির হত্যাকারীরা পালিয়েও গেল ওই সময়। আ তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা গেল একদম বিস্ফোরক মন্তব্যে বলে দিলেন যে হাদির হত্যাকাণ্ডী কারা তিনি জানেন, সেই দেশের সম্পৃক্ততার কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তারপরে আবার সবাই চুপ। এদিকে হাদির ভাই বলে দিল যে জামায়াতের আমিরের পিএস জড়িত, উপদেষ্টাদের কারা জড়িত, বিএনপির এমপি মন্ত্রীদের কারা, কারা যেন আছেন বললেন ফেসবুক পোস্টে। কেউ কোনো কথা বলল না। তারপরে হঠাৎ করে যে তাণ্ডব, একদম প্রথম আলো, ডেইলি স্টার সব ভাঙচুর হয়ে গেল ওই সময়টায়। কিন্তু তারপরে এত বিধ্বংসী বক্তব্যের পরে সবাই চুপ, কেউ কিছু বলছে না। আ মানে হাদিকে নিয়ে মাতামাতিটাও যেন বন্ধ হয়ে গেল। ইনকিলাব মঞ্চ ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে। মানে আ এইটা কি, এটাও কি মানে ওই যে জিজ্ঞাসা করছিলাম শিক্ষার্থীদের আন্দোলনটা কি স্বপ্রণোদিত? এই বিষয়গুলো কি স্বপ্রণোদিত? নাকি এখানেও আসলে অন্য কিছু? না, এই সবগুলি আপনি মানে ওই যে মেটিকুলাসলি ডিজাইন, সবগুলি একই জিনিস। এবারে আন্দোলন আমি তো কত করে, আপনি সোশ্যাল মিডিয়া, আমি আজকে সারাদিন মোটামুটি দেখার চেষ্টা করেছি, সোশ্যাল মিডিয়া গুলো থেকে আপনি যদি দেখেন, নিয়মিত দেখবেন, অনেক স্টুডেন্টকে জিজ্ঞাসা করা হচ্ছে। আমি দেখলাম আপনার এই বৈশাখী টেলিভিশনে একটা মানে প্রোগ্রাম দেখলাম, ওখানে ওখানে বৈশাখী টেলিভিশনে একজন লোক জিজ্ঞাসা করছে যে তুমি কোন কলেজে পড়ো? হুম, সে বলতে পারছে না, আমি যে কোনো কলেজে পড়ি। মানে যখন সে বলে যে কোনো কলেজে পড়ি, তখন মানে সে কোনো কলেজে পড়ে না। হুম, আরেকজনকে জিজ্ঞাসা করা হলো তুমি কোথায় পড়ো? ওকে আমি স্কুলে পড়ি। তো তুমি তো এখানে আসছো কেন? ওকে আমার বড় ভাইয়ের সঙ্গে আসছি। বড় ভাই কোথায়? বড় ভাইকে ডাইকে নিয়ে আসলো। বড় ভাই বলতে পারলো না সে কোন কলেজে পড়ে। হুম, ব্যাপারগুলি খেয়াল করেন। তার মানে কি এই লোকগুলি কে? আবার এক জায়গায় দেখলাম একজন লেগেছে 300 টাকা করে নিয়ে আসা হয়েছে। 300 টাকা করে নিয়ে আসলে আনতে পারে, কোনো সমস্যা নাই। প্রশ্নটা হলো 300 টাকা কে দিল? একজন তো জানে নাই, কয়েকশো জনকে আনছে। তো এই টাকাটা কার পকেট থেকে বেরোলো? এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এখন এই বিষয়টা হলো কি, দেখেন একটা হিস্ট্রিটা কি হবে আজকের থেকে মনে করেন 2 মাস 3 মাস পরে কি আলোচনা হবে, যে একটা নতুন সরকার দায়িত্ব নেওয়ার 6 মাস না আসতে না পেরোতেই, মানে 5 মাসের মাথায় সরকারের একজন মন্ত্রীর পদত্যাগের জন্য সারা দেশে আন্দোলন হয়েছে। হুম। ডিজাইন, বেসিক্যালি ডিজাইন, এর তো কোনো কোনো সন্দেহ নাই। এই এবং তারও যে বড় আপনার কথা, কাছে কি মনে হয় এই ডিজাইনটা কার? মানে জাস্ট আপনার ধারণা, আপনি তো আর তদন্ত করেন নাই। কিন্তু ধারণা কি এই ডিজাইনটা কার? ৳৩০০ আসলে কার পকেট থেকে আসছে? এটা কার পকেট থেকে আসছে আমি বলতে পারবো না, কিন্তু একটা জিনিস হলো কি মাথায় রাখতে হবে, এই সরকারকে বিব্রত করার জন্য, এই সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য যারা এখন মানে খুব উন্মুখ হয়ে আছে, তাদের ইনভেস্টমেন্ট হতে পারে। তারা চায় এই সরকারকে ব্যর্থ করার জন্য, ব্যর্থ এই সরকার পারছে না, এই কথাটা কে প্রমাণ করতে চায়? তাদের ভূমিকা থাকতে পারে, নাও থাকতে পারে। আমি বলতে আমি শিওর হচ্ছি না, কিন্তু
কিন্তু আমি প্রথমত কিন্তু সন্দেহের তীরটাও দিকে যাচ্ছি। আওয়ামী লীগের কারা কথা তারা? বলছেন? আওয়ামী লীগের কিন্তু এখানে খুব একটা ভূমিকা নাই। ভূমিকা নাই কেন আমি বলি আপনাকে, থাকতেও পারে। থাকতেও পারে, আমি অস্বীকার করছি না, হয়তো তলে তলে থাকতেও পারে। বাংলাদেশে তো তলে তলে অনেক কিছু হয়। তো তা থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। জামাতারও থাকতে পারে, এনসিপিও থাকতে পারে। এখন আওয়ামী লীগের হওয়াটা একটু কঠিন। কঠিন এই কারণে, ছাত্রলীগ এখানে কোন পরিচয় আসবে? হুম, ছাত্রলীগ তো রাজনীতি করতে পারবে না, আওয়ামী লীগ তো রাজনীতি করতে পারবে না, তখন তো জিনিসটা আরো রিস্কি হয়ে যাবে। কাজেই কিছু একটা আছে, কিছু হুম, একটা হয়েছে। মানে এটা এমনি স্বতঃস্ফূর্ত ভাবে চলে এসেছে তা না। পাশাপাশি যে জিনিসটা হয়েছে, ওই ইটা আছে আপনার, ওই ইউনূসের আমলে গালাগালিটা যে আমাদের একটা জাতীয় সংস্কৃতিতে পরিণত করার প্রচেষ্টা, সেই প্রচেষ্টাও এখানে কিন্তু আমি দেখতে পেয়েছি। আরেকটা জিনিস আমি বলি আপনাকে, দেখেন, পরীক্ষার প্রশ্ন কঠিন হয়েছে, কেউ বলছে ইন্টারমিডিয়েটে ফিজিক্সের প্রশ্ন হয়েছে বুয়েটের কুয়েটের পরীক্ষার মতো, বলেছিল, এই ধরনের আওয়াজ কিন্তু আমি পেয়েছি। আবার দেখেন, যে কলেজগুলো ঢাকার বড় কলেজ, মানে যারা নাকি ওই যে আপনার সাজেশন দিয়ে পড়ায় না, যে কলেজগুলো যেমন নটরডেম কলেজ, হ্যাঁ, দেখেন, যেমন আমরা দেখেছি অনেক আগে কি হতো, সাজেশন নেই, যে টেস্ট পেপার থাকে হুম, একটা, 5 বছরের প্রশ্ন থাকে, 5 বছরের প্রশ্নগুলো সলভ করে, মানে ওখান থেকে প্রশ্ন আসে ঘুরে ফিরে। এবারের প্রশ্নগুলো ওই টেস্ট পেপার কোম্পানি যারা আছে, যারা টেস্ট পেপার পড়ে যারা পরীক্ষা দেয়, ওই 5 বছরের প্রশ্নগুলো থেকে দেখে, ওখান থেকে প্রশ্নগুলো আসে নাই। যারা পড়াশোনা করেছে, মানে যারা নাকি পুরো বইটা পড়েছে, তাদের জন্য কিন্তু এই পরীক্ষাগুলো মোটে কঠিন ছিল না। যারা পুরো বই না পড়ে সাজেশন অনুযায়ী পড়েছে, তাদের জন্য ছিল কঠিন। কারণ তাদের সাজেশন একটা একটা দেখলাম, একটা স্টুডেন্ট বলতেছে, আমি বাইরে যে আমি 5 বছরের টেস্ট পেপারের প্রশ্ন দেখলাম, ওর মধ্যে একটাও নাই এগুলো। হুম, তার মানে ও কিন্তু সাজেশন দেখে পড়েছে। আমি এই ফাঁকে বলি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ক্যান্সার কি জানেন? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এমনি ফল্টি। হুম, হুম, যেভাবে পড়ানো হয়, পরীক্ষা নির্ভর যে শিক্ষা ব্যবস্থা, এটাকে আমি ফল্টি মনে করি। কিন্তু তার চেয়েও বড় কথা, যতটুকু যা আছে তার জন্য ক্যান্সার হলো এই কোচিং সেন্টার। হুম। কোচিং সেন্টার গুলো কিন্তু ওই যে 5 বছরের প্রশ্ন, কিছু টেস্ট করে, মক টেস্ট নেয়, এই এই সিস্টেমে তারা পড়াশোনা করে। এই কোচিং সেন্টার গুলো হলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ক্যান্সার। যতদিন পর্যন্ত আপনি কোচিং সেন্টার সিস্টেমটাকে তুলতে না পারবেন, কোচিং ব্যবসাটাকে বন্ধ করতে না পারবেন, ততদিন পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে আশাবাদী হওয়ার কোনো সুযোগ নাই। জি, জি। কোচিং কোচিং সেন্টারের কথা সেন্টার বলছেন। গুলো কি আপনি করে শিক্ষা জানেন? ব্যবস্থার কোচিং কথা বলছেন সেন্টার তো? আমি গুলো, সংসদে শুনছিলাম মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলছেন, তিনি তার বক্তব্যে বাজেট সভাপতি বক্তব্যে তিনি বলছিলেন যে একটা আমি কোট করি, "আমার কেন যেন মনে হয় ফ্যাসিবাদ, স্বৈরাচার কোনো একটি বিশেষ গোষ্ঠী, কোনো একটি বিশেষ দেশকে খুশি করতে এই শিক্ষা খাতকে ধ্বংস করার নীতি গ্রহণ করেছিল।" আপনার কি এরকম তার মনে হওয়ার সাথে আপনার মানে আপনিও কি সেরকম মনে করতে পারেন যে কোনো একটি বিশেষ মানে ফ্যাসিবাদী গোষ্ঠী কোনো একটি বিশেষ দেশকে খুশি করতে শিক্ষা খাতকে ধ্বংস করার চেষ্টা করেছে? এটা আমি, উনি কিভাবে, যেহেতু উনি প্রধানমন্ত্রী, উনি তো আর মানে আপনার ভিত্তিহীন হাওয়ার উপরে কথা বলবেন না। এবং আমরা এই দেশের নাগরিক হিসেবে আমার প্রধানমন্ত্রী আজগুবি কথাবার্তা বলবেন, সেটা আমি বিশ্বাসও করতে চাই না। হুম, আহ, হতে পারে ওনারটা, বাট আমি নিজে ওইভাবে, মানে আমি, আমার কাছে কোনো প্রমাণ নাই এবং আমি বলতে পারবো না। কিন্তু আমি এটুকু বুঝি সরকারকে অস্থির করার জন্য, সরকারকে অস্থিতিশীল করার জন্য হুম, এই ধরনের কাজ করা প্রয়োজন ছিল। এখন সেটা কাদের ছিল, কারা এই মুহূর্তে রাজপথে আন্দোলনে আছে, এটা আপনি দেখলে বুঝবেন কারা চায় আন্দোলনটা এই মুহূর্তে। আন্দোলন তো সরকারের সঙ্গে একটা বড় বিরোধ এই মুহূর্তে জামাত এবং এনসিপির আছে। তারা তো বারবার বলতেছে যে এই সরকার কথা দিয়ে রাখেনি, এই সরকার গাদ্দারি করেছে, তারা তো বলছে এই কথাগুলো। এখন তারা তো এই সরকার পড়ে গেলে কার লাভ? তাদের তো লাভ। হুম, এই সরকার পড়ে গেলে কিন্তু আওয়ামী লীগের লাভ নাই। হুম, কথাটা খেয়াল করেন, এই সরকার পড়ে গেলে আওয়ামী লীগের লাভ নাই। আওয়ামী লীগ যদি মনে করে তারা আবার রাজনীতিতে ফিরে আসবে, যদি মনে করে, মনে তো অবশ্যই করে, তারা চায় এটা। এবং তারা এটাও জানে, এই চাওয়াটা যতটা সহজে বিএনপির কাছ থেকে তারা পূরণ করতে পারবে, তার চেয়ে কয়েক গুণ বেশি কষ্ট হবে জামাত অথবা এনসিপির কাছ থেকে এই দাবিটা আদায় করা। কাজেই তাহলে কি এই তাহলে সরকার কি পয়সা আপনাকে আওয়ামী লীগ যেটা চায় না। জিজ্ঞাসা করছিলাম যে তাহলে কি এর পেছনে আওয়ামী লীগ আপনি মনে করেন কিনা? আপনি বলছেন সেটার সম্ভাবনা কম, থাকলেও থাকতে পারে কিন্তু সম্ভাবনা কম আপনি দেখছেন। আর থাকলে এতক্ষণে নিশ্চয়ই তার গোষ্ঠীসুদ্ধ উদ্ধার হয়ে আসতো। কারণ আওয়ামী লীগ দমনের ব্যাপারে সবাই খুব সচেষ্ট আছে। আ হুম। তারপরেও থাকতেই পারে নিশ্চয়ই আপনি বলছেন। কিন্তু আ মানে জামাত এনসিপি এর পেছনে থাকতে পারে বলে আপনার মানে ধারণা তাহলে?
এটাই তো নিয়ম। যখন দেখেন, যখন কোনো অপরাধ ঘটে, অপরাধ বিজ্ঞান কি বলে, যখন কোনো অপরাধ ঘটবে, যারা তদন্ত করবে তারা প্রথমে কি দেখে, যে এই ঘটনায় বেনিফিশিয়ারি কি। হুম। এটা কিন্তু একদম প্রথম চিন্তা। তো যদি শিক্ষামন্ত্রী পদত্যাগ করতো এই আন্দোলনের মাধ্যমে, যদি তেমন কিছু হতো, বেনিফিশিয়ারি কে হতো? যারা হতো তারা এই আন্দোলনকে উস্কে দেওয়ার পিছনে থাকতেও পারে। হুম। আমি কিন্তু শিওর করে কিন্তু বলতে পারবো আবার না, কারণ এখানে আমার কাছে এই কিন্তু কোনো প্রশ্নটাও করতে evidence চাই নেই। যে এই যে বেনিফিশিয়ারি তারা তো আসলে আন্দোলনের কথা বলছে। সংসদে দেখি খুব ঐক্যের কথা বলছেন। কিন্তু বাইরে আন্দোলন, ঝাঁকুনি দেওয়ার কথা, গরম দেখানোর কথা, ওয়াশ আউট করার কথা ইত্যাদি নানান রকম হুমকি-ধামকি দিচ্ছেন আমরা দেখছি। কিন্তু আসলে কি তারা বেনিফিশিয়ারি হবেন? কারণ এদিকে আবার শেখ হাসিনা ফেরার হুমকিও আছে। যে বছরের শেষে শেখ হাসিনা ফিরবেন। আর মানে শেখ হাসিনা বা আওয়ামী লীগ প্রশ্ন আসলে আবার সবাই ঐক্যবদ্ধ এদিকে। সেক্ষেত্রে এই ঐক্য মানে ঐক্য ছাপিয়ে আন্দোলন বা অনৈক্য এটির কি তারা বেনিফিশিয়ারি হবেন? নাকি আসলে লুজার হবেন এর মাধ্যমে? এই হিসাব নিকাশটা তারা না, করছেন? না, বেনিফিশিয়ারি তারা হবে না এই কারণে। শিক্ষামন্ত্রী পদত্যাগ করলে তো সরকার পড়ে যায় না। হুম, সরকার থাকে, কিন্তু সরকার কিছুটা হলেও দুর্বল হয়ে যায়। সরকারের নৈতিক অবস্থানটা একটু হলেও নড়বড়ে হয়। সরকার পারছে না, এই ধরনের একটা ধারণা সমাজে প্রচলিত হয়, মানে সমাজে ছড়িয়ে পড়ে যে সরকার পারছে না। হুম। যখন সরকার পারছে না, তখন কে পারবে? তাহলে ইমিডিয়েট আমার কার দিকে চোখ যায়, তারা তাহলে বেটার, তাহলে তাদেরকে না এনে আমরা ভুল করেছি, তাহলে তারাই বিকল্প শক্তি। এই ধরনের একটা ধারণাকে কিন্তু তারা তাহলে নার্সিং করার সুবিধাটা পায়। হুম। কাজে ওটা হতে পারে, কিন্তু তারাই ওটা বিকল্প হতে পারে, শক্তি কিন্তু যদি ভাবছেন। আমরা তারা ভাবতে পারে কিন্তু অন্য দিক থেকে তো বিকল্প আবার মানে তারাও আবার নক করছে যে আমরা ফিরছি, ডিসেম্বরেই ফিরবেন শেখ হাসিনা। তিনি এটা বলে রেখেছেন। আ ফলে এই বার্তাটা আসলে কেমন? একটু সেই বিশ্লেষণেও যাই যে ডিসেম্বরকেই কেন তিনি পছন্দ করছেন সময় হিসাবে? এর মধ্যে তো ২.৫ বছর যদি ধরি, ডিসেম্বর পর্যন্ত ২.৫ বছর প্রায় হয়ে যাচ্ছে। এতদিন পরে ডিসেম্বরকেই তিনি কেন এত সুনির্দিষ্ট করে কেন বলছেন? কি পরিবর্তন হলো বলে মনে হয় যে এই সময়টা? এবং আপনার কি সত্যিই মনে হয় তিনি ফিরবেন? দেখেন কতগুলি বিষয় এখানে আছে। আমি আজকে তো দেখলাম একটা ভারতীয় আহ, আহ, মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র, রণধীর তিনি জয়সওয়াল। বলতেছিলেন, হুম, হ্যাঁ, তিনি একটা কথা বলতেছিলেন যে ওনার ফেরা না ফেরাটা ডিপেন্ড করবে ভারতের সঙ্গে বাংলাদেশের যে চুক্তি আছে, বন্দি প্রত্যার্পণ চুক্তি, সেই চুক্তির আলোকে ওনার ফেরা বা হুম। না ফেরাটা নির্ভর করবে। কাজেই খুব ওনাদের তো কূটনৈতিক ভাষা, সরাসরি কিছু বলবেন না, যতটা ঘুরিয়ে পেঁচিয়ে বলা যায়। আরেকটা কিন্তু লাইন ওখান কিন্তু থেকে তিনি বলেছেন জনাব মাসুদ কামাল শুরুতে যে এ বিষয়ে মানে শেখ হাসিনার বিষয়ে দৃষ্টিভঙ্গিগত কোনো পরিবর্তন আসেনি। এই কথাটাও তিনি হ্যাঁ, বলেছেন। হ্যাঁ, কিন্তু উনি তো বলেননি দৃষ্টিভঙ্গিটা কি। হুম। কিন্তু যা ছিল তাই। যা আগে ছিল এতদিন যা দেখে আসছি সেটা তো বুঝি তাই পরিবর্তন হয় নাই। ওটা কি, ওটা হলো যে উনার গায়ে ফুলের টুকাটি লাগতে দিব না, হুম, এটাই। গত 2 বছর আমরা কি দেখেছি শেখ হাসিনার ব্যাপারে? শেখ হাসিনা ভারতের কাছে আছেন, উনি কি হিসেবে আছেন? অতিথি হিসেবে, বন্দী হিসেবে। ভারত শেখ হাসিনাকে কি হিসেবে বিবেচনা করে? হুম, একটা রাজনৈতিক দলের নেতা হিসেবে, নাকি একটা দেশের প্রধানমন্ত্রী হিসেবে? দেখেন উনি কিন্তু ভারতের কাছে তো গিয়েছেন। যখন উনি গিয়েছেন, তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী কে ছিল? তখনও তো উনি উনিই ছিলেন। ছিলেন। হ্যাঁ, তখন তো উনি ছিলেন। মানে জবরদখল করেও তো তখনও কেউ নেয় নাই, তখনও তো কেউ সরকার প্রধান হয় নাই। হুম, তাহলে একজন সরকার প্রধান ওনাদের কাছে আছেন, তো ওনাকে তারা যেভাবে তাকে গ্রহণ করেছেন সেভাবেই তো আছেন। এর মধ্যে তো চেঞ্জ হওয়ার কি 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 কারণ আছে? তো এখন কোনো কিছুই কিন্তু ওরা স্পষ্ট করে বলছেন না, দৃষ্টিভঙ্গি সমানই আছেন। এখন কিন্তু উনি এখানে আছেন, অতিথি হিসেবে আছেন, কিন্তু অতিথি তো কোথাও বাইরে না। উনি কি কোথাও শপিং এ যান, অথবা একটু বেড়াতে যান, অথবা হাঁটতে বেরোন, কোথাও কি ভ্রমণে যান? কেউ তো জানে না সেগুলো। তাহলে উনি কি হুম, বন্দী? উনি কি গৃহবন্দী? কেউ তো জানে না সেগুলো। কাজেই যে জিনিস আমি জানি না, আমাদের কেউ জানে না, সেক্ষেত্রে ওনার প্রতি ওনাদের দৃষ্টিভঙ্গি কি সেটাও আমরা জানি না। সেটাও আমরা জানি না। কারণ ওনারা বলছেন সেভাবে আছে। বাট বাংলাদেশে ফেরতের ব্যাপারে উনি যেটা বলেছেন সেটা হলো যে বাংলাদেশের সঙ্গে ভারতের একটা চুক্তি আছে। এই চুক্তির মাধ্যমেই উনি ফিরবেন। মূলত এই কথাটাই উনি মানে আকার ইঙ্গিতে বিভিন্ন কথার মারপ্যাচের মাধ্যমে মূলত এইটাই প্রতিষ্ঠিত হয়। অন্যদিকেও কোনো ব্যাখ্যা থাকতে পারে, বাট সেই ব্যাখ্যাগুলো
তুলনামূলকভাবে গৌণ। এখন যদি উনি ওইভাবে প্রত্যাবর্তন করেন তাহলে বাংলাদেশ অলরেডি তাকে চেয়ে রেখেছে। হুম, ওনারা হা না কিছু বলেনও নাই। ওনারা বলেছেন যে তোমরা যে চেয়েছো আমরা তো ওনাকে ফেরত পাঠাবো, তাও তো বলে নাই। তাহলে এটাও ওনাদের অবস্থান ওনার ব্যাপারে যে আমি কিছু বলবো না, তারা ওই অবস্থানে আছেন। তাহলে যদি উনি ফেরত আসেন তাহলে ওই পদ্ধতির মাধ্যমে আসবেন। এত কিছুর মধ্যে যে জিনিসটা স্পষ্ট হয় সেটা হলো শেখ হাসিনার দেশে ফেরা না ফেরাটা, মানে বাংলাদেশের ভূখণ্ডে শেখ হাসিনার পা রাখা না রাখাটা শেখ হাসিনার উপর নির্ভর করে না, এটা নির্ভর করে ভারতের উপর এবং বাংলাদেশের উপর। এখন ভারত যদি বলে, কথার কথা, ভারত যদি বলে উনি আমার এখানে তো কোনো ভিসা নিয়ে আসেননি, একটা হেলিকপ্টারে চলে আসছেন, ওকে, আমি ওনাকে একটা হেলিকপ্টার দিয়ে পাঠাই দেবো। হুম, যদি বলে, বলতেই পারে উনি যেভাবে আমাদের এখানে আসছে আমরা তাকে সেভাবে পাঠিয়ে দিব। এখন বলবো উনি তো পালিয়ে আসছেন, উনি কি আসলে দেখেন এগুলি কিন্তু অনেক ব্যাখ্যা আছে কিন্তু ভাই, উনি পালিয়ে গেছেন কিভাবে? উনাকে একটা হেলিকপ্টারে বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হয়েছে না? হুম। ওই সামরিক হেলিকপ্টার কি হেলিকপ্টার, শেখ সামরিক হাসিনা, বিমানে। হুম, ওই হেলিকপ্টার কি শেখ হাসিনা অথবা শেখ রেহানা ওনারা কেউ চালনা করেছেন? হুম, হুম, তত করেন নাই। আমাদেরই সামরিক বাহিনীর কোনো না কোনো পাইলট চালিয়ে গেছেন। যারা চালিয়ে গেছেন তাদের কি বিরুদ্ধে কি কোনো ই হয়েছে, আপনার কোর্ট মার্শাল হয়েছে যে তোমরা কেন আমাদের প্রধানমন্ত্রীকে ওদেশে নিয়ে গেলে? হয়েছে? হয় নাই তো, আমরা তো জানি না কিছু। তার মানে যারা নিয়ে গেছেন তারাও কিন্তু শেখ হাসিনার অনুগত হিসেবে নিয়ে গেছেন, এটা আমরা বলতে পারি না। হুম। তাহলে তাকে কি অর্ডার করছে? তাহলে কে অর্ডার করছে? যে অর্ডার করেছেন উনি কি অন্যায় করেছেন? যদি অন্যায় করেন তার কোনো শাস্তি হয়েছে? দেখেন এগুলো কিন্তু ভাই প্রশ্ন, রে ভাই, আমি প্রশ্ন মানে এই করছি, প্রশ্নটার উত্তরও তার কেউ দিল কোনো না যে শাস্তি কে হয়েছে? আসলে অর্ডার করলো? তাকে যে ভারতে নিয়ে যাওয়া হবে। কারণ, আমরা তো জানি কারণ না। ভারতের সেনাপ্রধান কিন্তু বলেছিলেন সেনাপ্রধানের সাথে তার ৫ই আগস্ট যোগাযোগ হচ্ছিল। বহুবার হ্যাঁ, যোগাযোগ হয়েছে। ফলে মানে কে অর্ডার করলো, কার যোগাযোগে কিভাবে তিনি গিয়ে চলে গেলেন সেই প্রশ্নটার উত্তর কেউ দেন নাই এটা তো আমরা আসলে। জানলাম না। হুম, আবার ধরেন যে হেলিকপ্টার ওনাকে নিয়ে গেল সে আবার দেশে ব্যাক করছে না? হুম, ব্যাক করছে তো। ব্যাক করে তাকে কি প্রশ্ন করা হয়েছে যে তোমার প্লেনে, তোমার হেলিকপ্টারে আমরা দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দিয়েছিলাম, তাদেরকে তুমি মাঝ রাস্তায় ধাক্কা দিয়ে ফেলাই দিয়ে আসছো, কি করছো? ওটা তো আমানত। হুম, আমি তোমাকে আমানত হিসেবে দুইজনকে দিয়েছিলাম, তুমি তাদেরকে কি করলা? তুমি তো তাদের নিয়ে গেছো, তুমি তো তাদের ছাড়া ব্যাক করলে কেন? জবাব, এগুলো তো প্রশ্ন। এই প্রশ্নের জবাব কে দিচ্ছে? কেউ দিচ্ছে না। হুম, হুম। প্রশ্নও কেউ করছে না। কেউ করছে না। প্রশ্নও তো কেউ করছে না। এখন ভারত যদি বলে যে যেভাবে পাঠিয়েছেন সেভাবে পাঠিয়ে দেই, যদি পাঠিয়ে দেয় তাহলে আপনি কি করবেন? মানে আমি বলছি যে এগুলি দেখেন, এগুলি আপনি সব কিন্তু লজিক দিয়ে এস্টাবলিশ করতে পারবেন না। হুম, কাজেই আবার উনি যদি বলেন যে আমি এখানে থাকবো না, আমি চলে যাব, ভারত থেকে বেঁধে রাখবে, তো উনি বলবেন ভারত আমাকে বেঁধে রেখেছে, এই আরেক যন্ত্রণা। উনি আবার তখন রয়টার দিয়েছেন এর আগে, এবার হয়তো এটিকে দিবেন ইন্টারভিউ, দেখেন ভারত কিন্তু আমাকে দেশে যেতে দিচ্ছে না, তো ভারত কি এই দায় নিবে? তো এইগুলি শুনেন, এখন যে যার অবস্থানে থেকে যে যেভাবে পারছে তারা কথা বলে যাচ্ছে। এখন এসব কেউ কথার যদি বিতর্ক সামারি তৈরির আপনার জন্য কাছে কথা মনে হয়, বলছে। এই কথাগুলোর বিশ্লেষণ করে যদি আপনার কাছে জানতে হয়, তিনি কি ডিসেম্বরে ফিরবেন বলে আপনার বাস্তবিকভাবে মনে হচ্ছে? মানে সার্বিকভাবে? শুনেন, আমি পার্সোনালি যতটুকু বুঝি, আমি একদম ব্যাখ্যা করে ওনার অবস্থান তো আমি জানি না উনি কিভাবে আছেন। উনি কি ভারতের ইচ্ছায় চলেন না ওনার নিজের ইচ্ছা ভারত চলতে দেয়, এটা আমি জানি না। কাজে আমি কিসের উপর ভিত্তি করে বলবো? কিন্তু আমি এমনিতে বলি, যদি উনি মুক্ত মানুষ হন, যদি মুক্ত মানুষ হন, তবুও কিন্তু ওনার আসতেও গেলে, উনি যদি আসতেও চান, ওনার তো একটা ডকুমেন্ট লাগবে। হুম, কোনো এয়ারলাইন্স তো ওনাকে উইদাউট ডকুমেন্ট উঠতে দেবে না। সেই ডকুমেন্ট ওনাকে কে প্রডিউস করবে? ভারতে বাংলাদেশের দূতাবাস করতে পারে। আমার কাছে অস্বাভাবিক কিছু মনে হয় না, কারণ উনি এলে পর আমাদের সমস্যাটা কি? মনে করেন আমি যদি এই গভর্নমেন্টের কথা বলি, শেখ হাসিনা যদি বাংলাদেশে একা একা আসতে চান, হুম, যদি প্লেনে উঠে চলে আসতে চান, তাহলে বাংলাদেশ গভর্নমেন্টের সমস্যা কি? আমি তো কোনো সমস্যা দেখি না। সমস্যা দেখি না মানে আমি তত্ত্বগত ভাবে সমস্যা দেখি না। হুম, কারণ ওনারা তো তাকে ফেরত চাচ্ছেন, উনি যদি নিজেই চলে আসেন, বাংলাদেশ গভর্নমেন্টের তো কোনো প্রবলেম নাই। হুম, বাংলাদেশ গভর্নমেন্ট তাকে আনলে এয়ারপোর্টে আসা মাত্র তাকে অ্যারেস্ট করবে, হুম, হুম।
অ্যারেস্ট করে তাকে নিয়ে কি আইনি করবে, প্রক্রিয়া। তার বিরুদ্ধে একটা শাস্তির রায় আছে, তো তার বিরুদ্ধে একটা আদেশ আছে, তার বিরুদ্ধে একটা মৃত্যু দণ্ডাদেশ আছে। যদি ওনাকে না পায়, সেই দণ্ড তারা কাকে দিবে? দণ্ড দেওয়ার হুম, জন্য তো ওনাকে ওই গভর্নমেন্টের দরকার। তো সেক্ষেত্রে যদি উনি বলেন যে আমি ঘাট, তোমরা ফাঁসি দড়ি নিয়ে রেডি আছো, ওই দড়ির মধ্যে আমি ঘাট ঢুকানোর জন্য আমি আসতে চাই, তো সরকার তো খুশি হওয়া উচিত। হুম, এটা হলো লজিক্যাল কথা, মানে আমি মানে 2 দিয়ে 4 মিলালাম, কিন্তু এর বাইরেও একটা অঙ্ক আছে। সেটা কি, শেখ হাসিনা তো ভাই আমার আপনার মতো যে কোনো মানুষ না। হুম, হুম, উনার কথায় দাঁড়াইয়া আন্দোলন করার জন্য কয়েক লক্ষ লোক যে কোনো সময় রেডি আছে। হুম। তারা কি করবে? তারা অনেক কিছুই করতে পারে, তারা অনেক কিছুই করতে পারে, এবং সেই করাটা এই সরকারের জন্য কতটুকু আপনার মানে কি বলবো, মানে এই আরামদায়ক হবে, এটাও কিন্তু এই সরকারের দেখেন, আমি একটা কথা বলি আপনাকে ভাই, যে তাহলে কি জিনিসটা এরকম নাকি যে আমার কাছে ওনারা আসলে ছুটি। চায় না, সরকার চায় না যে তিনি আসুক? কারণ আমি এর মধ্যে আপনার কথার মধ্যে একটুখানি যুক্ত করি। এর মধ্যে আমরা শেখ হাসিনা এই ফেরার কথার মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায় তিনি বলেছেন শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আত্মসমর্পণের সুযোগ নেই। তাকে প্রথমেই গ্রেপ্তার করা হবে। মানে ২ টা কথার মধ্যে একজন বলছেন আত্মসমর্পণ করে তাকে জেলে যেতে হবে আরেকজন বলছেন আত্মসমর্পণের কোনো সুযোগ নাই। মানে সরকার কি চায় যে তিনি আসলে ফিরুক? ওই যে আপনি যে বাস্তবতাগুলোর কথা বলছিলেন সব মিলিয়ে? আচ্ছা, আমি সালাউদ্দিন আহমেদ সাহেবের কথাটা মানে আমার কাছে লজিক্যাল মনে হয় নাই। মনে হয় না, কারণ ধরেন আমি উদাহরণ দিয়ে বলি আপনাকে। ধরেন আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে, আমাকে পেলেই গ্রেপ্তার করবে, ঠিক কিনা? হুম, কিন্তু আমাকে তারা পাচ্ছে না গ্রেপ্তার করার জন্য। কিন্তু ইন এ ফাইন মর্নিং দেখা গেল আমি থানায় গিয়ে হাজির হয়েছি, হাজির হয়ে বলছি যে আমি মাসুদ কামাল, আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে, আপনারা আমাকে গ্রেপ্তার, বলার সঙ্গে সঙ্গে তারা আমাকে গ্রেপ্তার করবে। এখন কোনটা আগে হইলো, আত্মসমর্পণ হলো না গ্রেপ্তার হইলো? জি। আত্মসমর্পণের অব্যবহিত পরেই মুহূর্তে তারা গ্রেপ্তার করলো। কাজে আত্মসমর্পণের সুযোগ নেই, এটা সারাদিন সে বলেন কিভাবে? কিভাবে বলেন? হুম, উনি যখন এদেশে মাটিতে নামলেন, নামার সঙ্গে সঙ্গে ওনাকে গ্রেপ্তার করলো। তো আগে তো উনি নামলেন। হুম, আর যদি গ্রেপ্তার করে আনা হয়, তাহলে তো ইন্ডিয়ার থেকে উনি গ্রেপ্তার হওয়া অবস্থায় আসবেন। কাজে সালাউদ্দিন আহমেদ সাহেবের বক্তব্য ঠিক না, উনি এটা গায়ের জোরে বলেছেন। উনি প্রমাণ করতে চেয়েছেন যে উনি আসতে পারবেন না। ভাই উনি খুব ভালো মতে আসতে পারবেন না, আসতে পারেন কে? আমি তো আপনাকে বললাম, হুম, যে প্রক্রিয়া পাঠানো হয়েছে যদি সেই প্রক্রিয়া তারা পাঠিয়ে দেয়, তাহলে এখানে গ্রেপ্তার করে আনার জায়গাটা কোথায়? উনি আসলেন, মাটিতে পা রাখলেন, আমি বললেন যে আমি এই মাটিতে আত্মসমর্পণ করতে আসছি। উনি তো নিজেও বলেছেন যে আমি সারেন্ডার করার জন্য যাব। উনি বলেন নাই? হুম, হুম। বলেছেন তো ভাই। উনি তো সারেন্ডার শব্দটা ব্যবহার করেছেন। কাজে এখানে শামা ওবায়দের কথাটা আমি মনে করি তুলনামূলক ভাবে লজিক্যাল। হুম। আর সালাউদ্দিন আহমেদ সাহেবের কথাটা ওনার দলের জন্য এক ধরনের মানে কি বলবো এটাকে, মানে এটা লজিকবিহীন কথা। উনি গায়ের জোরে বলতেছেন যে আমরা ওনাকে আত্মসমর্পণ করার সুযোগই দিব না, আচ্ছা। তো গ্রেপ্তার করে তো ফেলবো। ফিরলে কি হবে সেটা একটু শুনছিলাম যে তাকে গ্রেপ্তার, আইনি প্রক্রিয়া বা লক্ষ, লক্ষ মানুষের আন্দোলনের কথার মানে সেটারও একটা জায়গা আছে আপনার কথা শুনে বুঝছিলাম। কিন্তু তিনি যদি না ফেরেন, ধরেন তাহলে কি হবে? ধরেন না ফেরেন কারণ তিনি এর আগেও বলেছেন চট করে ফিরবেন, কিন্তু ফেরেন নাই। মানে এর আগেরও অনেক কথা তার সাথে মেলে নাই। এখনো যদি বলেন যে ফিরবো কিন্তু ফেরেন নাই, সেক্ষেত্রে তখন তার অবস্থান, তার ক্রেডিবিলিটি কি হবে? নাকি তিনি খুব শক্তভাবেই অজুহাত দেখাতে পারবেন যে আসলে সরকার ফিরতে দেয় নাই। কি মনে হচ্ছে? না ফিরলেও কি হবে এর সেই অজুহাত তো অজুহাত তো সবসময় থাকবে। আমরা যখন ছোটবেলায় পরীক্ষা দিতাম, রেজাল্ট খারাপ হলে অজুহাত দিতাম যে প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করছে, এটা অজুহাত। যে নাকি এবার আমাদের স্টুডেন্টরা বলতেছে প্রশ্ন কঠিন হয়েছে, এগুলো অজুহাত। আপনি বলতেই পারেন অজুহাত। কাজেই ওনার জন্য ডিসেম্বরের মধ্যে যদি নাও ফিরেন, তাতেই যে ওনার দলের লোকেরা ওনাকে ত্যাগ করবেন তা কিন্তু না। হুম, হুম, তাকে তারপর দেখবেন ওনার দলের লোকরাই অজুহাত দিবেন, ওনার অজুহাত দেওয়া দরকার নেই। যেমনটি আমরা দেখেছি তারেক রহমান এই অন্তর্বর্তী সরকার আসার পরেও কিন্তু ওনার ফিরতে প্রায় হুম। 1.5 বছর লাগাই দিচ্ছেন, প্রায় মানে এবং 1 বছর তার 4 মাস ফেরাটা তার একক লাগিয়েছেন। সিদ্ধান্তের উপর নির্ভরশীল না এটাও তিনি জানিয়েছিলেন। যাই আমি মনে করি এটা অজুহাত, দ্যাট ওয়াজ লেম এক্সকিউজ। আমি তো এটা ভাবতেই চাই না, কারণ আমার কাছে আমি তখন এটা বলেছি যে আপনি যখন বলেন আমার একক সিদ্ধান্তের উপর ফেরাটা নির্ভর করে না, তখন আমরা আতঙ্কিত হই।
আতঙ্কিত হয়ে এই কারণে আমি ভাবতেই চাই না যে আমার যিনি নেতা হবেন, যিনি আমার লিডার, যিনি আমার দেশ চালাবেন, তার একটা কাজের জন্য অন্য কারোর উপর মুখাপেক্ষী, এটা আমি ভাবতেই চাই না। হুম। অন্য কোনো দেশ, অন্য কিন্তু কোনো সেটা তো শক্তি বাস্তবতা হতেও পারে নাকি? ভাবতে না আমরা হয়তো চাই না কিন্তু সেটা হতে তো পারে কিনা বাস্তবতা আপনার, হতে এটা তার সমস্যা, এটা তো আমার সমস্যা না রে ভাই। হুম, এটা হলো আমার আতঙ্ক। আমি যখন জানবো যে আমার সরকার প্রধানের উপর আরেকজন আছে যে নাকি তাকে নিয়ন্ত্রণ করে, সেটা তো আমাকে আনন্দ দিচ্ছে না। আমি তো এখানে আনন্দিত হচ্ছি না। আমি এতে হতাশ হচ্ছি যে আমার নেতা তার নিজের ইচ্ছাই করতে পারে না, তাকে আরো কেউ বলে যে তুমি যাও, তুমি যেও না। এটাতে ভাবতে আমার ভালো লাগে না। কাজেই উনি কেন আসেন না ওনার ব্যাপার, কিন্তু উনি তো আসেন নাই ভাই। উনি তো ১.৫ বছর লাগাই দিয়েছেন আসতে ওনার। হুম, কাজেই এরকম হতেই পারে, কিন্তু আমরা এগুলো চাই না। কিন্তু আমি একটা কথা বলি, আমরা একটা মানুষকে কিভাবে চিনি? তার অতীত কর্মকাণ্ডের মাধ্যমে চিনি। শেখ হাসিনাকে আমরা দেখেছি এর আগে 1-11-এর সময়ও উনার আসার ব্যাপারে নানা ধরনের প্রতিবন্ধকতা, এবং এই 1-11 গভর্নমেন্ট বলছে আপনি আইসেন না, উনি কিন্তু মানে আইসা পড়ছেন। এয়ারলাইন্স বলছে তাকে নেবে না, উনি এয়ারলাইন্সের বিরুদ্ধে মামলা করার কথা বলছেন। তো উনার কিছু গর্তমি কিন্তু আছে, এবং উনার সাহসের নিয়ে আমার কোনো সন্দেহ নাই। বাংলাদেশের রাজনৈতিক নেতাদের মধ্যে উনার মতো সাহসী নেতা আমি দ্বিতীয়টা দেখি নাই ভাই। হুম, বলে কোনো লাভ নাই। হুম, হুম, আপনি হিউম্যানলি চিন্তা করেন, চট্টগ্রামে ওনাকে লক্ষ্য করে মুহুর্মুহু গুলি হয়েছে, কিন্তু ওনার আশেপাশে অনেকে মারা গেছে। বঙ্গবন্ধু এভিনিউতে ওনার ইয়েতে গ্রেনেড ফেলা হয়েছে। অনেকে বলছেন, নানা ধরনের তত্ত্ব আছে যে ওনাকে মারার জন্য গ্রেনেড ফেলায় নাই, ওনার দেখেন ট্রাকের একটু বাইরে পড়ছে, হুম, অমুক হুম, জায়গায় পড়ছে, হুম, এগুলো তারা বলছে। আমি তাদেরকে গেলে বলি যে এভাবেই মারা হবে, আপনি যে এখানে দাঁড়াবেন, দাঁড়ান না দেখি, আপনি দাঁড়াবেন, দাঁড়ান, কেউ দাঁড়াবে না। কাজে এইটা ওনাকে হত্যার জন্য মারা হয়েছে, এবং ওই ধরনের একাধিক ঘটনার মধ্যে দিয়ে উনি আসছেন কিন্তু। কাজেই আমি মনে করি যে ওনার সাহস আছে। আমি কেবল ওনার পালিয়ে যান, যখন আমরা বলি যে উনি পালিয়ে গেছেন, এই পালিয়ে শব্দটাকে যদি এস্টাবলিশ করতে চান, তখন আমার হিসাব মেলে না যে এই ভদ্র মহিলার তো পালানোর কথা না, কিন্তু হুম, এরা এস্টাবলিশ করেছে। কিন্তু আমার পাশাপাশি আমার কাছে এটাও মনে হয়েছে যে পালিয়ে গেলে প্লেনটা কে চালানো, ওই প্লেনটা যিনি নিয়ে গেলেন, তো উনি কিন্তু পালানোর সহায়তা করছেন। তো যদি পালানোটা অন্যায় হয়, তাহলে যিনি সহায়তা করেছেন তিনি অন্যায় করেছেন, তাকে কেন ধরা হলো না? হুম, হুম, অথবা উনি বলবেন যে না, আমার তো আমার আদেশ, আমাকে অর্ডার করছে, যে অর্ডার করছে তাকে কেন ধরা হচ্ছে না? তো এই সমস্ত অনেক প্রশ্নের জবাব আমরা জানি না, এবং সম্ভবত কখনোই জানা হবে না। হুম। এখন ধরেন কাজেই এগুলো নিয়ে বিবেচনা করলে হুম, আমার মনে হয় যে সুযোগ থাকলে উনি হয়তো আসতে চাইবেন, কারণ উনার অনেকগুলি ইকুয়েশন এখানে কাজ করবে। ওনার তো বয়স হয়েছে, হুম। 80 বছর উপরে বয়স ওনার। জি, সুযোগ থাকলে তিনি আসতে চাইবেন। কিন্তু সুযোগটা আপনি বলছেন যে বাংলাদেশ এবং ভারতের উপর নির্ভর করে। বাংলাদেশ সরকার, ভারতের অবস্থান সেগুলোর উপর নির্ভর করে। এইখানে একটু মানে শুধু কি এই দুটো দেশের উপর নির্ভর করে? কারণ আমরা আসলে যখন তার চলে যাওয়ার পেছনে, পতনের পেছনে তখন আমরা মার্কিনীদের ভূমিকার কথা শুনেছি। তার মুখে যেমন শুনেছি, তেমনি আসলে সম্প্রতি সানজিদা তুলি তিনি পিটার হাস্কের স্ট্রংগেস্ট বা রিয়াল হিরো বললেন এই গণ অভ্যুত্থানকে সফল করার পেছনে। বা আসিফ মাহমুদের কথা বা এমনকি যুক্তরাষ্ট্র প্রশাসনের কথা ট্রাম্প থেকে শুরু করে জেফ্রি স্যাক্স বা আম সাবেক স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা তাদের কথা শুনেছি যে মার্কিনের কোনো না কোনো একটা ভূমিকা ছিল তার পতনে বা তাদের ইচ্ছার একটা বহিঃপ্রকাশ ছিল এটি। আ এখন তারা আসলে কি চায়? তাদের নীতিতে, তাদের অবস্থানে কি তাদের কি কোনো ভূমিকা আছে? তার আসা না আসার পেছনে? নাকি শুধু বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল? দেখেন, ভূমিকা দু ধরনের হয়, একটা প্রত্যক্ষ ভূমিকা, একটা পরোক্ষ ভূমিকা। তো প্রত্যক্ষ ভূমিকা এখানে ভারত এবং বাংলাদেশে, পরোক্ষ ভূমিকা অনেকেরই থাকতে পারে, কিন্তু প্রত্যক্ষ ভূমিকা এই দুজনের, ভারত এবং বাংলাদেশ। হুম, এমনকি শেখ হাসিনারও না। হুম, ভারত যদি বলে তোমাকে আমি বেরোতে দেবো না, উনি বেরোতে পারবেন না ভাই। ভারত যদি বলে তুমি যাও, উনি যাবেন। কিন্তু প্রত্যক্ষ ভূমিকা হলো ভারত আর বাংলাদেশের, আর বাকি সবাই পরোক্ষ ভূমিকা। এটা আমেরিকা বলেন, অথবা চীন বলেন, অথবা শেখ হাসিনা বলেন, অথবা শেখ হাসিনার বিভিন্ন লিডারদের কথা বলেন, এসব পরোক্ষ ভূমিকা। তবে আমি একটা কথা আপনাকে বলতে পারি, এটা আমি আমার খুব মানে আপনার মানে
চিন্তা থেকে আমার মনে হয় যে জিনিসটা, সেটা হলো যে উনি যে বলেছেন না আমার সঙ্গে আমার সিনিয়র নেতারাও আসবেন, আমার ধারণা ওনার সঙ্গে কোনো সিনিয়র নেতা যাবেন না, হুম, কেউ যাবেন না। উনি যখন এই দেশে ছিলেন তখনও তো অনেক ব্যবসায়ী বলেছিল ওনার সঙ্গে কবর পর্যন্ত যাবো, হুম, কেউ কিন্তু যায় নাই। ওনাকে বলেছিলেন একজন এক এক- এক ব্যবসায়ী বলেছিলেন যে প্রথমত চায় তোর ভীষণ অসম্ভবেও চায়, হুম, তো অসম্ভব সম্ভব তো সে চায় না এখন। হুম, হুম, কাজে ওগুলি বলে, কাজে ওনারা কেউ মনে করেন এরা সবাই তো ধরেন ওই বিপুল অর্থের মালিক। অর্থ মানুষ কেন উপার্জন করে বলেন তো? আপনি অর্থ উপার্জন করেন কেন? অর্থটাকে ভোগ করার জন্যই তো করেন। হুম, তো যারা ওনারা সিনিয়র লিডাররা আছেন ওনারা তো বিপুল অর্থ উপার্জন করেছেন। কেন করেছেন? ভোগ করার জন্যই তো করেছেন। এখন অর্থ রেখে উনি কি জেলে যাবেন মোটা চালের ভাত খাইতে? এটা হয় নাকি রে ভাই? কি হবে না হবে সেটা পরে এলাম, আগে তো জেলে যাবে। হুম, শেখ হাসিনা জেলকে ভয় পায় না, তার অতটা দুঃসাহস আছে এবং তার হয়তো কিছু এভাবে সে ভাবে আমি দলকে পুনর্গঠিত করব। কিন্তু ওই লোকগুলি যারা আছে তারা জেলে যাওয়ার জন্য কি উপার্জন করছে নাকি? হুম, আমাদের এক নেতা এই যে আসাদুজ্জামান খান কামাল, বলা হয়ে থাকে উনি নাকি এক কারণ বাজার থেকেই প্রতিদিন নাকি 1 কোটি টাকার বেশি ইনকাম করতেন। তো 1 কোটি টাকা তো আমি জীবনে ভাই চোখেও দেখিনি। তো এত টাকা যে ইনকাম করতেন ওই ইনকাম গুলি কেন করছেন বলেন তো? ভোগ বলতেছেন না আমরা তো সব টাকা নিতে পারেন, অনেকে বলে ইদানিং আমাকে অনেকে বলে টলে যে ওনারা নাকি সব টাকা নিতে পারেন নাই, তাহলে ওখানে কি বাতাস খেয়ে থাকেন নাকি? হুম। বাতাস খেয়ে থাকেন? সব টাকা নিতে পারা তো দরকার নাই রে ভাই, যদি ছিটে ফোটারও নেয় ওই ছিটে ফোটারও যে ওজন সেটা দিয়েও তো আমাদের 2 জীবন চলে যাবে। হুম, হুম। কাজেই ওগুলি রেখে আপনার মনে হয় জেলখানায় যে আসতে চাইলে কেউ তারা চাইবে না। তারা আসবেন না। আম আমি আর ধারণা, আচ্ছা, মানে আমার ডিসেম্বর ধারণা পর্যন্ত। আবার এদিকে ওই প্রশ্নটা অবশ্য করে ফেলেছি। তারপরেও আরেকটু যে তাহলে জামায়াত যে মানে সংসদে ঐক্যের কথা বললেও আন্দোলন বার্তা দিচ্ছে। সামনে কি জামায়াত আন্দোলনটা করবে বলে মনে হয়? এই যে গণভোট, সংবিধান সংস্কার পরিষদ গঠনের ইস্যুতে তারা কি আন্দোলনটা করবে বা সরকারকে এই চাপের মধ্যে রাখবে বলে মনে হয়? যখন আসলে শেখ হাসিনার হুমকিটা আছে। এটা একটু বলেছেন আপনি। তারপরেও আরেকটু সামারি শুনতে চাই। আমি আপনাকে বলে জিনিসটা শুনেন, ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয় না, হয় কিন্তু হয়। জমি নিয়ে ঝগড়া হয়। হুম, তারপরে মনে করেন বাপের জমি ভাগ করে দিছে, কে রাস্তার পাশে পাইছে কে রাস্তার ভেতরে পাইছে এটা নিয়ে ঝগড়া হয়। এমনকি খাবার টেবিলে মা কার পাতে মাছের মাথাটা দিল এটা নিয়েও ঝগড়া হুম। হয়, ঝগড়া হয়। কিন্তু এন্ড অফ দ্য ডে সবাই এক বাড়িতেই থাকে। আবার খুনোখুনিও হয় কিন্তু ভাই, ভাই। খুনোখুনি ঘটনা হয় ওটা কম হয়, হুম, কিন্তু আবার এন্ড অফ দ্য ডে এক বাড়িতেই থাকে তারা করে। তো মামা ভাগ্নেও ঝগড়া হয়, তারপর এন্ড অফ দ্য ডে একসঙ্গে থাকে। তো জামায়াত এবং বিএনপির সম্পর্ক হলো ওরকম, তাদের সম্পর্ক হলো ওই ধরনের। হুম, তারা একসঙ্গে তো ভাই ঘর সংসার করছে না, হুম, অনেক বছর তো একসঙ্গে ঘর সংসার করছে। তো তাদের মধ্যে কিন্তু নীতি নৈতিকতার দিক দিয়ে যে আকাশ পাতাল পার্থক্য, যোজন যোজন পার্থক্য না। এখন দেখবেন হুম, বিএনপির অনেক নেতা কিন্তু জামাতের ৭১-এর ভূমিকা নিয়ে বিশাল বিশাল বক্তব্য হুম, দেয়, বাণী দেয়। তো ওই ২০০১ থেকে ৬ পর্যন্ত ওই সময় তো এই নেতারাও ছিল, তখন এই বাণী দিত না কেন? হুম, তখন তো একসঙ্গে থাকতো। তাহলে এটা হলো এই এদের বেসটা সেম। এখন যেমন আপনি ধরেন এনসিপি, এনসিপি কি ইলেকশনে আগে বিএনপির সঙ্গে আতাত করতে চায় নাই, হুম, জোট করতে চায় নাই, সবাই জানে চাইছে। বিএনপি তাদেরকে নেয় নাই। তার মানে কি এনসিপি কি আওয়ামী লীগের সঙ্গে আতাত করতে গেছিল? যায় নাই তো। হুম, কাজে নীতি নৈতিকতা আদর্শের দিক দিয়ে জামাত, বিএনপি, এনসিপি এদের খুব বেশি একটা যোজন যোজন দূরত্ব নাই। এখন যেটা হচ্ছে সেটা হলো মানে জাস্ট ওই একটু ওই যে মাছের মাথাটা আমাকে পাইলাম না, আমি কেন ৭৭টা পাইলাম, এটা তো ১-১৫০ হইতে পারতো, মানে তার মানে ১২০ আপনার হইতে মনে পারতো। হয় যে এটা আসলে খুব বড় কিছুতে পরিণত হবে না। এই বড় কোনো বিরোধ না। টুকটাকের শুনেন, মধ্যে থাকবে। আচ্ছা। একটা জায়গায় তারা জামাত দিতে চাইবে। আপনি জামাতের কি লক্ষ্য বলি আপনাকে, জামাতের মূল লক্ষ্য হলো তারা এখন প্রধান বিরোধী দল সংসদে, হুম, আগামীতে ৫ বছর পরে একটা নির্বাচন হবে, ধরেন ৩১ সালে, ২৬ থেকে ৩১ সালে একটা নির্বাচন হবে। জামাতের একমাত্র লক্ষ্য হলো ৩১ সাল পর্যন্ত আওয়ামী লীগকে মাঠে আসতে না দেওয়া, ৩১ সালের নির্বাচনে যেন আওয়ামী লীগ না থাকে, জামাত থাকবে আর বিএনপি থাকবে। তারা আশা করছে
31 সালে যদি জামাত এবং বিএনপি থাকে তাহলে জামাত ক্ষমতায় আসবে। এই আশাটা একদম ভিত্তিহীন নয়। এই কারণে আমাদের এখানে যেটা হয় সেটা হলো গিয়ে যে দলটা ক্ষমতায় থাকে পরবর্তীতে যদি একটা অবাধ নির্বাচন হয় তারা নির্বাচিত হতে পারে না, বিরোধী দলরা এসে পড়ে। হুম। ওই সহজ ফর্মুলায় জামাতের এটা প্ল্যান যে তারা তাদের ক্ষমতায় আসতে পারবে, এটা সিম্পল একদম। কিন্তু তার কাজে জন্য একটা জামাতের কন্ডিশন বক্তব্য হচ্ছে ৩১ সাল পর্যন্ত আওয়ামী লীগকে বাইরে রাখতে হবে। আওয়ামী লীগকে বাইরে রাখতে হবে। আওয়ামী লীগের ইলেকশন, কারণ আওয়ামী লীগ ইলেকশন করলেই জামাতের এই কোনো পরিকল্পনা ঠিক থাকবে না। হুম, কাজেই আওয়ামী লীগকে তারা বাইরে রাখতে চায় যেন তারা ক্ষমতায় আসতে পারে। আর বিএনপির প্ল্যান কি করবে এটা বিএনপি জানে, বিএনপির স্ট্র্যাটেজি বিএনপি ঠিক করবে। হুম, কারণ বিএনপি যদি মনে করে আমি আওয়ামী লীগকে আসতে দেবো, তাহলে আওয়ামী লীগ আর জামাতের ভোট কাটাকাটি হবে, তারা বিএনপি আবার ক্ষমতায় যাবে। তারা যে এভাবে চিন্তা করবে, কিন্তু তারা এইভাবে এইটা হলো মূল লক্ষ্য। আমি যেভাবে আপনার বুঝি আর কি। বিশ্লেষণ, জি। আবার আওয়ামী লীগ মনে করে আমি যদি ইলেকশন ঠিকঠাক মতো করতে পারি, যদি ইলেকশনটা অবাধ হয়, দেখেন আমি কিন্তু প্রতিবার একটা কথা বলতেছি, যদি হুম, নির্বাচনটা অবাধ হয়, হুম, তত্ত্বাবধায়ক সরকার আসলে অবাধ হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে, বিচারপতি কে হবে, এখন যেরকম আগে তো তাও একটু রাগ ঢাক ছিল যে 5 জন বিচারপতির মধ্যে 3 জন বিএনপির হইতো, একজন জামাতের হইতো, 2 জন জামাতের হইতো, একজন কিছু একটা হইতো। এখন তার মানে সরকারি দলের ছাড়া কেউ বিচারপতি হয় না। আরে বারের ইলেকশনই দেখেন না কেন আপনার, ওদের কিন্তু ইলেকশনই করতে দেয় না। যারা একটা বারের নির্বাচন ঠিকঠাক মতো করতে পারে না, তারা একটা অবাধ নির্বাচন করে ফেলাবে, এটা আমি বিশ্বাস করি না। এটা আমি বিশ্বাস করি না। কোনো না কোনো অজুহাতে দেখবেন তারা একটা নাটক সাজাবে। আইনজীবী সমিতি, সেখানে আপনি ইলেকশন করতে দিলেন না, তাদের নমিনেশন পেপার জমা নিলেন, জমা নিয়ে বললেন যে আপনারা স্বৈরাচারের দোষর, হুম, অতএব আপনি ইলেকশন করতে দিব না আপনাদেরকে। পৃথিবীর পুরো জায়গায় পুরো ফর্মুলা এটা করবে হয়েছে এখানে। আপনি কি মনে করেন বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের সমর্থন না থাকলে এটা হইতে পারতো? পারতো না। হুম, তো যারা একটা বারের নির্বাচন করতে দেয় না, তারা একটা অবাধ নির্বাচন করতে দিবে, ভাই আমি বিশ্বাস করি না ভাই। জি, আমি বেসিক্যালি অবিশ্বাসী লোক তো, জি। আমি এটা বিশ্বাস করি না। সামনে আবার স্থানীয় সরকার নির্বাচনও আছে। সেখানেও আবার আওয়ামী লীগ অংশগ্রহণ করবে বলে জানা যায়। সেটা একটা বড় জায়গা হবে দেখবার যে আসলে নির্বাচনটা কেমন হয়। কিন্তু আমি একটু ওই প্রসঙ্গে আসি। যেহেতু গণমাধ্যম কর্মী হিসেবে আমরা কথা বলি, গণমাধ্যমের জায়গায় একটু কথা বলতে চাই। সংসদে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বিরোধী দলীয় নেতার প্রশ্নের উত্তরে বলছেন, "কোনো গণমাধ্যমকে স্বৈরাচারী আচরণ করতে দেয়া হবে না, পাল্টা জবাব দেয়া হবে এবং রিজনেবল রেস্ট্রিকশন দেওয়ার কথা বলছেন।" সাথে, সাথে তিনি এটাও বলছেন যে আ যে তথ্য প্রবাহে গলা চিপে ধরা যাবে না। মানে গণমাধ্যমের স্বাধীনতার কথা সেটাও তিনি বলছেন। গণমাধ্যম কি আসলে স্বৈরাচারী হয়ে উঠছে? গণমাধ্যমের ভূমিকা আপনার এখন কেমন মনে হচ্ছে? দেখেন আমি একটা কথা বলি আপনাকে, উনি তো স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী আছেন একজন, তারাও কিছু উনিও কিছু কথাবার্তা বলেন। আমাদের এর আগেও অনেক সরকার ছিল, ওই সমস্ত সরকারেরও তথ্যমন্ত্রী ছিল, ওই সমস্ত সরকারেরও স্বরাষ্ট্রমন্ত্রী ছিল। এরা যে যা বলে, খালি স্বরাষ্ট্রমন্ত্রীর নামটাকে বাদ দিয়ে হুম, আপনি আজকে থেকে 10 বছর আগে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছে, তথ্যমন্ত্রী কি বলছে, এই স্বরাষ্ট্রমন্ত্রী কি বলে, এই তথ্যমন্ত্রী কি বলে, শব্দগত পার্থক্য আছে, ভাবগত কোনো পার্থক্য পাবেন না। ভাবগত পার্থক্য পাবেনই না। প্রত্যেকটা সরকারের তথ্যমন্ত্রী বলবে যে তাদের সময় গণমাধ্যম সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। আর যদি হাসান মাহমুদ হয় তাহলে সে বলে বসবে যে সারা পৃথিবীতে নাকি এত স্বাধীন গণমাধ্যম আর নাই। হুম, সে কারণ তার লজ্জা শরম কম, সে বইয়ের বলবে। তো বলতেছে সবাই, এবং যারা গণমাধ্যম কর্মী তারা জানে তারা কে কতটা স্বাধীনতা ভোগ করতেছে। আগের সরকার আমলে বলতো, আওয়ামী লীগ আমলে বলতো সাংবাদিকদের একটা অংশ, তারা বলতো যে ওই আওয়ামী পন্থী সাংবাদিকরা সুযোগ সুবিধা পায়, আমরা কিছু পাই না। এখন আবার তারা পায়, তারা যে পায় এটা আবার বলে না, আর ওরা যে পায় না এটা বলে। ওরা যদি কেউ একজন পায়, ধরেন জনৈক এক্স, উনি এই জামাত বিএনপির সাংবাদিক না, তো কিছু একটা সুবিধা পেল, সঙ্গে সঙ্গে চিৎকার করবে, এই তো সেই লোক কিন্তু আওয়ামী পন্থী সাংবাদিক, তাকে তো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে কেন, সে তো আগের গভর্নমেন্টের আমলে পেয়েছে, এখনো কোনো পাচ্ছে। তার মানে আগের গভর্নমেন্ট যেহেতু পেয়েছে, অতএব প্রমাণিত হচ্ছে যে সে স্বৈরাচারের দোষর, অতএব পাওয়া চলবে না।
আবার যদি কোনো নিরপেক্ষ কেউ পায় সেটাও সমস্যা। তার তো দলের প্রতি কোনো আনুগত্য নাই, তার তো জাতীয়তাবাদী আদর্শের প্রতি কোনো আনুগত্য নাই, তাহলে তাকে কেন দেওয়া হচ্ছে? তার মানে সব আমাকে দাও, আগে সব ওরা পেত না। আগে যারা বাঘ ছিল তারা এখন বিলাই হয়ে গেছে, আগে যারা বিলাইয়ের মতো মিউ মিউ করতো এখন তারা বাঘ হয়ে গেছে। তো আমাদের গণমাধ্যম তো এভাবেই চলছে। কিন্তু ইন্টারেস্টিং হলো মালিকদের কোনো সমস্যা হয় না। মালিকরা কিন্তু সব ভালো ভালো আছে, সব মালিক খুব আরামে আছে, মালিকদের কোনো সমস্যা নাই। সাংবাদিকরা দেখতে ভাবে মরতেছে, ঘুরতেছে। যেমন ধরেন আমি উদাহরণ দিয়ে বলি আপনাকে, তো বলবেন যে ভাই আমি তো আজকে আমি একদম টু দা পয়েন্ট উদাহরণ দিয়ে বলি। এই যে ধরেন সৈয়দ আব্দুল আহমেদ, উনি এখন প্রধান তথ্য কর্মকর্তা হয়েছেন। তো উনি আওয়ামী লীগের আমলে কেউ ছিলেন, বেকার ছিলেন না ভাই। দেখতাম প্রেস ক্লাবে যে চুপচাপ এক কোনায় যে বসে থাকতেন, ছিলেন তো চুপচাপ, ভালো মতো কথাবার্তা বলতেন না। আমি ওনাকে বলতাম আব্দুল ভাই আপনি সামনে ইলেকশন করবেন নাকি, সামনে আপনি প্রেস ক্লাবের সেক্রেটারি বসে ইলেকশন করেন। উনি যাকে সেক্রেটারি ছিলেন, ইলেকশন করেন, সভাপতি ইলেকশন করেন। উনি বলতেন না এখন আর কোনো ঝামেলা চাই না। মানে উনি টিকে থাকতে চাচ্ছেন, কিন্তু বাঘের মতো করে নয়, বিড়ালের মতো করে। আমি টিকে থাকবো, সময় সুযোগের অপেক্ষায় থাকবো, যেই সুযোগ আসবে আমি প্রধান তথ্য কর্মকর্তা হয়ে যাব। হয়ে গেছেন, কোনো প্রবলেম কিন্তু নাই। উনি কিন্তু লোক ভালো, আমি কিন্তু খারাপ। উনি আমার কলিগ ছিলেন, আমার 2 পত্রিকা ওনার সঙ্গে আমি একসঙ্গে চাকরি করছি। অত্যন্ত চমৎকার লোক, আমার খুব পছন্দের মানুষ। ওই কথাতেই স্পষ্ট, মানে আগের বিলাইরা এখন বাঘ, আগের বাঘরা এখন বিলাই, এই অবস্থাতে এসে পৌঁছেছে। কিন্তু সার্বিকভাবে গণমাধ্যমের চরিত্রের কোনো পরিবর্তন কি হয়েছে বলে মনে হয়? কোনো পরিবর্তন নাই, কারণ একজন সাংবাদিকের কোনো ক্ষমতা নাই তার মালিকের ইচ্ছার বিরুদ্ধে কিছুটা বলে। মালিক যেভাবে চাইবে সাংবাদিক সেই কাজটাই করবে, এবং মালিক এই সাংবাদিকদের তার মতো করে চালানোর জন্য আরেকজন ক্যারিসমেটিক সাংবাদিককে তার পত্রিকা, তার প্রতিষ্ঠানে, তার টেলিভিশনে উচ্চ পদে বসায় রাখছেন। তার কাজ হলো মালিকের হয়ে সমস্ত সাংবাদিককে দৌড়াই বাড়ানো। এবং এই কারণে আপনি দেখবেন আমাদের মিডিয়াগুলোতে কি হয়, মিডিয়াগুলোর 1 নম্বর ব্যক্তির সঙ্গে এই মিডিয়ার 10 নম্বর, 5 নম্বর, 6 নম্বর যারা ব্যক্তি আছে তাদের বেতনে আকাশ পাতাল পার্থক্য হয়। কেন পার্থক্য হয়? যে তুমি যা প্রাপ্য, তোমার যে যোগ্যতা তার 10 গুণ তোমাকে আমি দিচ্ছি, আর অন্যদেরকে আমি ঠকাচ্ছি, তুমি ওই ঠকানোটাকে জাস্টিফাই করো। তো এরকম আমাদের মিডিয়া যারা মানে বড় মাতবর, সিপাহ সালার, ওনারা এই কাজগুলি খুব আনন্দের সঙ্গে করেন, কারণ উনি তো পাচ্ছেন। আপনি প্রত্যেকটা পত্রিকায় দেখবেন সম্পাদকের সঙ্গে সহকারী সম্পাদকের বেতনে পার্থক্য দেখবেন আপনি, আকাশ পাতাল পার্থক্য। সহকারী সম্পাদক কবে 1 লাখ টাকা, সম্পাদক কবে 7 লাখ টাকা, 7 লাখ 10 লাখ টাকা পাবে বেতন পাবে। এটা হলো আমাদের দেশের ক্যারেক্টার। এবং এই এটা তখন হয় কি, ওই লোক তার ওই অবাস্তব বেতনটাকে জাস্টিফাই করার জন্য, অব্যাহত রাখার জন্য মালিক যতটা নিষ্ঠুর হইতে পারতো তার চেয়ে বেশি নিষ্ঠুর হয়ে যায়। কোনো মিডিয়াতে মালিক তাকে 10% শেয়ার করে দেয়। মানে নিষ্ঠুরতা এবং চাটুকারিতার একটা ব্যাখ্যা, মানে কেন হয় সেটার একটা ব্যাখ্যা আপনার কাছ থেকে মনে হয় খানিকটা স্পষ্ট হলো। একদম শেষ প্রসঙ্গ, মানে গণমাধ্যমে খুব বেশি দেখি নাই এই যে মার্কিন ককাস, মানে আমেরিকা ককাস হলো জাতীয় সংসদে, সেটি খুব যে আলোচনা গণমাধ্যমে বা খুব যে খবর আসলো সেটি বলে মনে হলো না। নাকি আমি আসলে ভুল চোখে দিয়েছি, আপনি আমাকে কারেকশন করতে পারেন। সেটি কেন হলো না সেটি একটু জানতে চাই। আর হচ্ছে মানে যেমন প্রধানমন্ত্রী সংসদে বললেন যে শিক্ষা খাতকে নষ্ট করার জন্য সাবেক কোনো মানে সরকারগুলো কোনো একটা দেশকে খুশি করার জন্য করেছে। এখনো কি কোনো দেশকে খুশি করার, এই যে আমেরিকা ককাস নজিরবিহীনভাবে হচ্ছে, কোনো দেশকে খুশি করার বা সন্তুষ্ট করার কোনো প্রক্রিয়া আপনি দেখেন কিনা? মানে অবশ্যই আছে, অবশ্যই আছে। বাংলাদেশে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ভিন্ন একটা দেশের জাতীয় মানে স্বাধীনতা দিবস উদযাপিত হলো। সেটা নিয়ে কোনো সমালোচনা করার মধ্যে দেখছেন আপনি? তেমন সিরিয়াসলি কোনো পত্রপত্রিকা, কোনো মিডিয়া দেখছেন? আমি দেখি নাই বলেই জিজ্ঞাসা করছিলাম। জি না, আমি দেখি নাই। আমিও দেখি নাই। কেন দেখি নাই বলেন? কেন দেখি নাই? কারণ এই মিডিয়াগুলো অলরেডি বিকৃত হয়ে গেছে। কয় রফলা ঋষিকার বিকৃত, আর কয় রিকার বিকৃত। তারা 2 ভাবে বিকৃত হয়েছে। এবং এটা তারা লজ্জার মানে
এই যে বলে না 2 কান কাটা, যে সে কিন্তু রাস্তার মাঝখান দিয়ে হাঁটে, কারণ তার তো কাটা কান দেখাতে কোনো সমস্যা নাই। বাম দিক দিয়ে গেলেও রাস্তা এক কান ঢাকতো, তো 2 কানই কাটা। এদের কোনো লজ্জা নাই। এরা খালি আমার টাকাটা আমার কাছে আসলেই হয়, আমার দাপটটা আমার কাছে আসলেই হয়, আমার কথা সরকার শুনে। এই জিনিসটা, এই ফিলিংসটা নিয়ে আমি রাতে বেলা ঘুমাতে যেতে পারলাম কিনা, সেটাই হলো ইম্পর্টেন্ট এদের কাছে। এদের কাছে দেশ, আত্মসম্মান, জাতীয়তা বোধ কিচ্ছু নাই, দেবে জিরো, জাস্ট জিরো। এই যে আমি যে কথাগুলি বলতেছি, আপনি বলবেন ভাই তুমি কে হে, তুমি বিরাট একটা জ্ঞানের লোক হয়ে গেছো, ন্যায়পাল হয়ে গেছো। না, আমি হয়েছি না, আমি এটা বলি আপনাকে, আমি তো কোনো চাকরি করি না। চাকরি করলে আমিও পারতাম না বলতে, কারণ আমি তো চাকরি করেছি। আমি 34 বছর চাকরি করেছি। আমি জানি চাকরি করলে কি হয়। চাকরি কি ভাই বলেন, চাকরিটা কি? চাকরের কাজ তো চাকরি। আমি তো চাকর ছিলাম। কাজে যখন চাকর আপনি থাকবেন, তখন আপনি পারবেন না। আপনি আপনার চাকরকে বললেন, হ্যাঁ আমাকে 1 কাপ চা দাও, সে আপনাকে 1 কাপ দুধ এনে দিল, ওকে না স্যার আপনার তো চা খাওয়া ঠিক না, 1 কাপ দুধ খান। ওই লোক থাকবে আপনার বাসায়, চাকরি করতে পারবে? ওইকে ঠিক তুই বুঝবি না আমি বুঝবো। তাহলে চা আনতে বলছে, চা নিয়ে আয়, তুই দুধ আনছিস কেন? হিসাবটা কিন্তু ওই জায়গায়। এরা কেউ ছোট চাকর, কেউ বড় চাকর, জি। কিন্তু এই চাকররা নিজেদের তাহলে মাথা বিক্রি করে দিয়ে বসে আছে। ওই বিকৃত রিফেলা এবং রফেলা দুটা দিয়েই আপনি বলছিলেন গণমাধ্যম। আর ধরেন এই আমাদের সরকার ব্যবস্থা বা মানে ক্ষমতা কাঠামো যদি বলি সেটির আসলে কি অবস্থা? মানে এই যে নজিরবিহীন ঘটনাগুলো ঘটছে, মার্কিন ককাস গঠিত হচ্ছে, আমেরিকা ককাস, মার্কিনীদের অনুষ্ঠান হচ্ছে দক্ষিণ প্লাজায়। আবার ওই মার্কিন চুক্তিগুলোও খুব নীরবেই চলে যাচ্ছে। কেউ কোনো রকম কথা বলছে না। সংসদে অনেক রকম কথা হচ্ছে। খুবই অগুরুত্বপূর্ণ কথাও সংসদে গুরুত্বের সাথে আলোচনা হচ্ছে। কিন্তু এই বিষয়গুলো হচ্ছে না, যেগুলো বাইরে কথা হচ্ছে। মানে সরকার কাঠামোর কি অবস্থা বা ক্ষমতা কাঠামোর? অবস্থায় সরকার কাঠামোর খুব একটা সুবিধা না। ওই ছোটবেলায় গল্প করে নাই, রাক্ষস খোকস বিরাট পাওয়ারফুল, কিন্তু ওর প্রাণ ভোমরা থাকে একটা ছোট একটা বাক্সের মধ্যে। হুম, রাক্ষস আসলে সে পারে না, কিন্তু ভ্রমরাকে ধরে যে চাপ দেয়, তার রাক্ষস ব্যথা পায়। হুম, হুম, এখন কার প্রাণ ভ্রমরা কার বাক্সে বন্দি আছে ভাই, এটা তো আমি আপনি বুঝি না। আমরা তো স্বাভাবিক সাধারণ মানুষ, কিন্তু প্রাণ ভ্রমরা যেখানে দেখা যায় সেখানে নাই, অন্য কোথাও আছে। হুম। এবং এটা দেখভাল করার জন্য তাদের 2 জন লোক, আপনি বলেন এ পর্যন্ত বিএনপি গভর্নমেন্টকে, তারেক রহমান সাহেবকে কাউকে এ পর্যন্ত বলতে শুনছেন যে হোয়াই খলিলুর রহমান? খলিলুর রহমান, যার বিরুদ্ধে বিএনপি নিজে প্রেস কনফারেন্স করছে যে অন্তর্বর্তীকালীন সরকারের এই লোকটাকে বাদ দিতে হবে, সেই লোকটাকে তারা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বানাইছে। কেন বানাইছে? এই প্রশ্ন সবার মনে। যেই দিন ক্যাবিনেট গঠন করা হয়েছে সেই দিনই আমি প্রশ্ন করছি। আমার তো ছোটখাটো হলো একটা প্ল্যাটফর্ম আছে, বিভিন্ন সরকারি বিভিন্ন প্ল্যাটফর্মে ভাড়াটা হিসেবে খাটতেও যাই, ভাড়াটে বক্তা হিসেবে আপনার এখানেও আসি। তো যখন ওই সময় যেখানে গেছি, আমি কিন্তু এই প্রশ্নটা করছি হুম, যে কেন খলিলুর রহমান? এই খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানানোর মাধ্যমে বিএনপি সরকার মানে নৈতিকভাবে যে কত বড় অন্যায় করছে। হুম, এর আমি 2টা কারণ বলছিলাম। 1 নম্বর হলো এর বিরুদ্ধে যারা আপনি বলছেন তাকে আপনি নিলেন কেন, 1 নম্বর। 2 নম্বর হলো তাকে নেওয়ার মাধ্যমে আপনি নির্বাচনের পক্ষপাত দুষ্টতা প্রমাণ করেছেন। ওই নির্বাচন যে পক্ষপাতহীন হয় নাই, হুম, হুম। সেটা আপনি প্রমাণ করেছেন। তো আপনি এই দায়টা কেন নিলেন? এই প্রশ্নের জবাব এই সরকারের একজন লোক দিয়েছে, তাহলে কি একজন লোক। এগুলো তো মানে যেমন আপনি প্রশ্ন করছেন, এটা খুব স্বাভাবিকভাবে প্রশ্নগুলো আসবে। এগুলো জানে বিএনপি সরকারও। মানে জেনে শুনেই তারা যার বিরোধিতা করেছে তাকেই তারা নিয়েছে। কোনো ব্যাখ্যা ছাড়াই তারা নিয়েছে। এটার কারণ কি সেই প্রাণভ্রমরা? প্রাণ ভোমরা, ওনাদের দায়িত্ব হলো যে প্রাণ ভোমরাটা তুমি আমার কাছে রাখো। বলে দিচ্ছে যে তোমার কাছে দিলাম, তো তুমি তো উড়াল দাও, দরকার নাই। প্রাণ ভোমরাটাকে আমার লোক একজন থাকবে তোমার এখানে, হুম, যে মাঝে মাঝে চাপ দিবে, তখন তুমি টের পাবা তোমার কি অবস্থা। এখন মাঝে মাঝে ওরা চাপ দেয়, হুম, কোনো লজিক নাই 2 জন লোককে নেওয়ার। আমি আপনাকে বলি, ওই অন্তর্বর্তীকালীন সরকারের 2 জন লোক যারা সরকারের পার্ট অফ দ্যাট গভর্নমেন্ট, ডক্টর খলিলুর রহমান এবং মিস্টার আসাদুজ্জামান, যিনি আইনমন্ত্রী, হুম, উনি ওই সরকারের অ্যাটর্নি জেনারেল ছিলেন। হুম, সেই ইলেকশন করছে কি করছে না এটা পরে আলাপ ভাই। উনি ওই সরকারের অ্যাটর্নি জেনারেল ছিলেন কি ছিলেন এটা বলেন, ইয়েস অর নো? হুম।
নেওয়ার কোনো মানে হয় না। আর কে দিছে, আর কাজে রাখছে আশিক চৌধুরী, বিরাট যিনি আছেন, কোনো লজিক নাই। কেন রাখছেন জানেন? আমি আপনাকে বলি, এই প্রাণ ভ্রমরাকে ওনারা ঠিকঠাক মতো রাখতেছেন কিনা, চলতেছেন কিনা, এটা দেখার জন্য এই লোকগুলিকে রাখা হয়েছে। আর মাথার উপরে কে আছে? ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস কিন্তু এই গভর্নমেন্টের এখন একজন উপদেষ্টা আমি মনে করি। আপনি দেখবেন ডক্টর ইউনূসের কোনো অপরাধ নাই। ডক্টর ইউনূসের বিরুদ্ধে এ মামলা করতেছে, ও মামলা করতেছে, মামলা গ্রহণই করে না, মামলা গ্রহণই করে না কেউ। হুম, ডক্টর ইউনূসের কোনো সমালোচনা কেউ করে না। ডক্টর ইউনূসের কোনো কাজে, ওনার কোনো উপদেষ্টার বিরুদ্ধে কোনো মামলা হয় না। এক একজন তো চোরের উপরে চোর ছিল, কোনো মামলা হয় না, কেউ কিছু বলেও না। হুম, চলছে তো। এই সরকার কি একটাও পারতো না? দেখেন, আইন আপনার স্বরাষ্ট্রমন্ত্রী সে বলতেছে, সংসদে দাঁড়াইয়া বলতেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে অনেক ধরনের দুর্নীতির অভিযোগ করছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যে দুদককে বলবেন তাদের বিরুদ্ধে অ্যাকশন হুম, নেওয়ার জন্য। ভাই, মাননীয় প্রধানমন্ত্রী কেন অ্যাকশন নেবে? দুদক কি মাননীয় প্রধানমন্ত্রীর অধীনস্থ কোনো প্রতিষ্ঠান? হুম। দুদক তো একটা স্বাধীন প্রতিষ্ঠান। দুদক তো প্রধানমন্ত্রীর দপ্তরের অধীনে না। তাহলে প্রধানমন্ত্রীকে বলতে হবে কেন? এটা বলার মাধ্যমে উনি কি করলেন? দুদকের যে স্বকীয়তা সেটাকে ধ্বংস করলেন, নষ্ট করলেন। যে দুদক প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী চলে, এটা বলার চেষ্টা করলেন। দ্বিতীয়ত যে চেষ্টা করলেন যে ওনাদের কারো কোনো ক্ষমতা নাই, আসলে এটা প্রমাণ করলেন। দুদকে যত আবার অভিযোগ যায় প্রধানমন্ত্রীকেও কি সব দায়ী কি করে ফেলা প্রধানমন্ত্রী যাবে না? বলে? তারপরে যখন প্রধানমন্ত্রী কিছুই করছেন না বা করলেন না বা করবেন না হয়তো, তখন তো প্রধানমন্ত্রী কিছু করেন নাই। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন কিন্তু কোনই হ্যাঁ, ব্যবস্থা। স্বরাষ্ট্রমন্ত্রী তো প্রধানমন্ত্রীকে একটা প্রশ্নের মুখে দাঁড়া করে দিলেন, হুম, দেখি করে কিনা। করলো না তো। তার মানে প্রধানমন্ত্রী চান না। তাহলে এখন এই যে বিষয়গুলো, এই সবগুলি কিন্তু ওই প্রাণ ভ্রমরা থিওরির মধ্যে ঢুকে পড়ছে। জি। অনেক ধন্যবাদ জনাব মাসুদ কামাল। প্রাণ ভ্রমরা সবসময় কেন জানি বাইরেই থেকে যায়। আনু মোহাম্মদ একটা কথা বলেছেন মার্কিন চুক্তির বিষয়ে। তিনি বলছেন যে দেশ চালাবেন তারেক রহমান আর কলকাঠি নাড়বে যুক্তরাষ্ট্র। এটি হতে পারে না। আ মানে তার কথাটাও একটু মনে পড়ছে আরকি এই প্রসঙ্গে যে তিনি এরকম একটা বক্তব্য রেখেছিলেন সম্প্রতি। ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। অনেকটা সময় কথা বললাম। কিন্তু বুঝলাম না আসলে প্রাণ ভ্রমরার ব্যাখ্যাটা খুব যেহেতু সরকার স্পষ্ট করে না, এরকম প্রশ্নের মধ্যেই বা আমাদের ভাষা ধারণা নিয়ে থাকতে হবে। ধন্যবাদ যুক্ত হবার জন্য, সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য।